হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকের লেকচারটা তোমাদের জন্য একটা গোল্ড মাইন হতে চলেছে, কারণ এই লেকচারটা করার পর পর্যাবৃত্ত ধর্মের কোনো প্রশ্ন তোমার আর ভুল হতে পারবে না। এই ক্লাসটা যদি তুমি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ করে ফেলো, তাহলে মৌলসমূহের ধর্মগুলো তোমার কাছে একদম জলভাত মনে হবে, যেটা করতে গিয়ে কিন্তু ছেলেমেয়েরা হায় হায় করে ফেলে, কেন জানি না। আমি আরো কথা দিচ্ছি যে আমি তোমাকে এটাও শিখিয়ে দেবো যে কিভাবে মাত্র একটা জিনিস মনে রেখে সমস্ত ধর্মের পর্যাবৃত্ততার একটা সাধারণ ক্রম কিন্তু তুমি নিজে থেকেই ভাবতে পারবে। ভিডিওটা শুরু থেকে একদম শেষ অবধি দেখো, খাতা পেন নিয়ে আমার সাথে সাথে নোটস করো। আর কদিন পরেই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, তাই এবার কিন্তু তোমাদের জেগে ওঠার সময় হয়ে গেছে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের সেশনটা। এইবার প্রত্যেকটা ক্লাসের যে ক্লাস নোটস, লেকচার পিডিএফস, ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট, অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল, এরপরে সাজেশনের কোয়েশ্চেন আসবে, আমি টেস্ট নেব, সমস্ত পিডিএফ কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তাই অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে কিন্তু তোমরা জয়েন করে যেও। তো চলো আমাদের টপিকে আসা যাক। তো সবার প্রথমেই আমরা দেখবো যে পর্যাবৃত্ত ধর্ম জিনিসটা কি। দেখো, পর্যাবৃত্ত ধর্ম কিছুই না, যে এমন কিছু ধর্ম মৌলের যেগুলো কিন্তু পরমাণু ক্রমাঙ্কের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট অন্তরালে গেলে আবার কিন্তু ওই ধর্মটার একটা রিপিটেশন পাবো। তাহলে এর পিছনে দায়ী কারা? এর পিছনে দায়ী হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক এবং মৌলের ইলেকট্রন বিন্যাসের পরিবর্তন। তাহলে ইলেকট্রন বিন্যাসটার মধ্যে একটা সামঞ্জস্য বা একটা সিমিলারিটি আমি দেখতে পাবো, তাই জন্যই কিন্তু আমি ওই ধর্মটার আবার একটা রিপিটেশন পাবো একটা নির্দিষ্ট অন্তরালে গিয়ে। একটু পরেই আমরা দেখবো যে কিভাবে সেই রিপিটেশনটা পাচ্ছি, কিভাবে আমি মিলটা পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমাকে আগে এটা ডিস্টিংগুইশ করতে হবে বা আমাদের পরীক্ষায় পেপারে আসবে যে কোন ধর্মটা আমাদের পর্যাবৃত্ত ধর্ম আর কোন ধর্মটা আমাদের পর্যাবৃত্ত ধর্ম নয়। যেরকম পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কোনটা কোনটা পড়ছে: পারমাণবিক ব্যাসার্ধ, আয়নন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, জারণ বিজারণ ধর্ম, মৌলের ধাতব অধাতব চরিত্র এবং ইলেকট্রন আসক্তি। এগুলো কি? এগুলো হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। কিন্তু কোনগুলো পর্যাবৃত্ত ধর্ম নয়? অর্থাৎ কোনো নির্দিষ্ট অন্তরালে গেলে আমি তাদের মধ্যে কোনো মিল পাবো না, কোনো শ্রেণী বরাবর ওদের মধ্যে সামঞ্জস্য দেখতে পাবো না। তাহলে সেগুলো হচ্ছে আমাদের বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, ঘনত্ব, তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা। তাহলে এগুলো কিন্তু কোনো পর্যাবৃত্ত ধর্ম নয়। তেজস্ক্রিয়তা কিন্তু বারবার আমাদের পরীক্ষায় প্রশ্নে আসে যে তেজস্ক্রিয়তা কি একটি পর্যাবৃত্ত ধর্ম? উত্তরটা হবে তাহলে না। ঠিক আছে? তাহলে এরকম কিন্তু আমাদের কোয়েশ্চেন দিতে পারে। এবার আমাদের কি পুরো পিরিয়ডিক টেবিলের সমস্ত পর্যাবৃত্ত ধর্ম অ্যানালাইসিস করতে হবে? না। আমাদেরকে কিসের কিসের জন্য করতে হবে? আমাদেরকে করতে হবে এস ব্লক এবং পি ব্লকের জন্য। তাহলে তার জন্য আমরা আমাদের মতো করে একটা পর্যায় সারণী তৈরি করে নিলাম, যেরকম মেন্ডেলিভ তৈরি করেছিল, তারপর আমাদের বোর কাকা তৈরি করলো। তাহলে এরকম আমি আমাদের জন্য একটা তৈরি করছি। কি? একটা হচ্ছে আমাদের এস ব্লক আর একটা হচ্ছে আমাদের পি ব্লক। ঠিক আছে? তাহলে এই দুটো ব্লক নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। কেন? কারণ আমরা পড়েছিলাম না যে এস ব্লক এবং পি ব্লকের যে মৌলগুলো, সেই মৌলগুলোকে আমরা কি বলি? আদর্শ বা প্রতিনিধি মৌল। কেন? কারণ এদের যদি আমি প্রথম এলিমেন্টের ধর্ম পড়ে নিই, তাহলে বাদ বাকি এলিমেন্টের ধর্মগুলোও কিন্তু প্রায় ম্যাচ করে যাবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এটার পড়াশোনা করাটা কি আমাদের জন্য খুবই ইজি। ঠিক আছে? তাই জন্য কি ক্লাস 10th লেভেলে আমাদের এটাই দিচ্ছে। তাহলে কি ব্লকটা হচ্ছে আমাদের এস ব্লক এবং পি ব্লক। এবার এদের আমি গ্রুপ দেখবো, তাহলে কোন কোনগুলো। এস ব্লকের মধ্যে পড়ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2, এবং পি ব্লকের মধ্যে পড়ে কি 13 থেকে 18 নম্বর গ্রুপ অবধি। ঠিক আছে? এবং পর্যায় বা পিরিয়ড কত অবধি আমরা পড়বো? পিরিয়ড আছে আমাদের কাছে 7টা। ঠিক আছে? তার মধ্যে আমরা দেখবো মাত্র 3 নম্বর অবধি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আগে মৌলগুলো আবার বলে দিই। অলরেডি বহুবার বলেছি, আবার বলছি, যাতে তোমাদের কিন্তু আমার সাথে সাথে রিপিটেশন হতে থাকে। এটা হাতে নিজের থেকে লেখো। যত লিখবে, যত বারবার নিজেকে বলবে, তত কিন্তু তোমাদের মাথায় গাঁথবে জিনিসটা। তাহলে প্রথম শ্রেণী নম্বর 1 কি ছিল? নিজে নিজে বলার চেষ্টা করো। হায়, लीना का रब से ফারিয়ার, তাই তো? তারপর গ্রুপ নাম্বার 2 কি ছিল? বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, এটা ছিল। তারপর 13 নম্বর কি ছিল? 13 নম্বর ছিল বেগন আলু গাজর ইন হেলা, তাই তো? তার নিচে আমরা লিখবো না, কারণ ওগুলো কি 100-র পরে ছাড়িয়ে যায়, যেগুলোর আমরা নাম লিখতে পারবো চাইলে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আসছে? তারপর আসছে আমাদের 14 নম্বর। 14 নম্বরে কি ছিল? কাশি গয়ে সন্ত প্রভু, তাই তো? 15 নম্বরে কি ছিল? নেপাল পাকিস্তান অস্ট্রেলিয়া সবাই ভিখারি, তাই তো? তারপর 16 নম্বরে কি ছিল? ও স্টাইল সে তেল পলিশ। ঠিক আছে? 17 নম্বরে কি ছিল? ফির কাল বাহার আই আন্টি। এবং 18 নম্বরে কি ছিল? হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন। ঠিক আছে? ক্রিপ্টন কি হয়? কে আর হয়। ঠিক আছে? সি না। তাহলে ক্রিপ্টন কে আর, জেনন এবং রেডন। আর সবার নিচে কি থাকে? ওজি। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের পুরো পর্যায় সারণী, যেটা কিন্তু আমাদের সিলেবাসে লাগবে, যার পর্যাবৃত্ত ধর্মগুলো নিয়ে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলে আসি, এইটুকুই কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে? তাহলে
এটা কিন্তু আমাদের মাথায় একদম চেপে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে চলো এক এক করে আমাদের পর্যাবৃত্ত ধর্মগুলো আসা যাক। কোন কোনগুলো পড়বো? দেখো আমি আগে আমাদের সিলেবাসটা একটু বলে দিই। আমাদের কোনগুলো পড়তে হবে? আমাদের পড়তে হবে পারমাণবিক ব্যাসার্ধ, তারপর কোনটা পড়বো? আয়নন শক্তি, তারপর পড়বো তড়িৎ ঋণাত্মকতা, তারপর পড়বো জারণ বিজারণ ধর্ম, তারপর আমরা দেখবো মৌলের ধাতব অধাতব চরিত্র। এর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞা, আয়নন শক্তির সংজ্ঞা, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা, এই তিনটের সংজ্ঞা থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসতেই পারে পরীক্ষায়, একটা কিন্তু এর মধ্যে থেকে আসার চান্স খুব বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ। এবার একটা কথা আমাকে বলো যে আমাদের পরমাণুর গঠন কেমন হয়? মাঝখানে থাকে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস কেমন হয়? নিউক্লিয়াস কিন্তু পজিটিভ নেচারের হয়। কেন? কারণ এর মধ্যে কারা থাকে? এর মধ্যে থাকে প্রোটন যে কিনা পজিটিভ, এবং থাকে নিউট্রন যে কিনা নিউট্রাল, ঠিক আছে? প্লাসও না মাইনাসও না, শূন্য, ঠিক আছে? তার চার্জটা জিরো। এবার এর বাইরে কি থাকে? এর বাইরে থাকে বিভিন্ন ইলেকট্রনীয় কক্ষ। তাহলে এর বাইরে কি থাকছে? ইলেকট্রনের কক্ষ থাকছে, যার মধ্যে কে ঘুরে বেড়ায়? যার মধ্যে ঘুরে বেড়ায় হচ্ছে আমাদের নেগেটিভ ইলেকট্রন। তাহলে এর বাইরে কে থাকছে? বাইরে থাকছে বিভিন্ন ইলেকট্রন গুলো, তারা কি ঘুরছে এই কক্ষপথে, ঠিক আছে? তাহলে এই যে ইলেকট্রন গুলো, এর চার্জ কি? এর চার্জ হচ্ছে মাইনাস, আর নিউক্লিয়াসের চার্জ কি? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? আকর্ষণ। তাহলে এই নিউক্লিয়াস কি করে? প্রত্যেকটা ইলেকট্রনকে আকর্ষণ করে, নিজের দিকে টেনে রাখে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ইলেকট্রনকে কি আমাদের নিউক্লিয়াস টেনে রাখছে, ঠিক আছে? তাহলে প্রত্যেককে কে আকর্ষণ করে? প্রত্যেকটা ইলেকট্রনকে কে আকর্ষণ করে? আমাদের নিউক্লিয়াস আকর্ষণ করে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের বোঝা গেল। এবার আমাকে বলো যে এই যে আমাদের অ্যাটমটা, এই অ্যাটমটা স্ফেরিক্যাল দেখতে। তাহলে এই স্ফেরিক্যালের আমি যদি এর কোনো প্রপার্টি ভাবতে চাই, যে এর আকার ভাববো বা এর আয়তন বের করব, তাহলে কি লাগবে? ব্যাসার্ধ লাগবে। তাহলে আমি ব্যাসার্ধ কি করে মাপবো? তুমি একটা কমন সেন্স দিয়ে লাগাও। তাহলে আমি এটাকে কেন্দ্র ধরবো, কেন্দ্র থেকে সর্ববহিস্থ কক্ষ। সর্ববহিস্থ কক্ষ কোনটা? এটা আমি বলতে পারি যে এটা কে কক্ষ, তারপর আসছে আমাদের এল কক্ষ, তারপর আসছে আমাদের এম কক্ষ। তাহলে সর্ববহিস্থ কক্ষ কোনটা দাঁড়াচ্ছে? আমাদের এম কক্ষটা। তাহলে ওই সর্ববহিস্থ কক্ষের নিউক্লিয়াসের থেকে যে দূরত্বটা, তাকে আমি কি বলবো? তার ব্যাসার্ধ বলবো। তাহলে এই আরটা এখন কি? আরটা হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে এই আরটাই কি? আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। এবার এর বিভিন্ন প্রকারভেদ থাকে। মেটালিক রেডিয়াস হতে পারে, কোভ্যালেন্ট রেডিয়াস হতে পারে, ভ্যান ডার ওয়াল রেডিয়াস হতে পারে, ঠিক আছে? কিন্তু সেগুলো আমাদের সিলেবাসে নেই, সেগুলো আছে ক্লাস 11-এ। তাই আমরা এখন একটা নর্মাল ডেসক্রিপশন পড়ছি, যেটা আমাদের পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ দাঁড়াবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমি যদি বলি যে এটা আমি কোন এককে মাপি, তাহলে আমরা মাপতে পারি পিকোমিটারে, বা আমরা মাপতে পারি কি অ্যামস্ট্রং এ, ঠিক আছে? তাহলে এই এককগুলো কিন্তু আমরা ব্যবহার করি। কেন? কারণ আমাদের দূরত্বটা তো খুবই ছোট, তাই আমরা অ্যামস্ট্রং ব্যবহার করি। এক অ্যামস্ট্রং মানে কত? এক অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, ঠিক আছে? তাহলে এই কনভার্সনটা কি লাগবে? লাগবে না, আমি জাস্ট এমনি বলে দিলাম, ঠিক আছে? এবার পর্যাবৃত্ত ধর্মের মানে কি? পর্যাবৃত্ত ধর্মের মানে হচ্ছে আমি যদি বাম থেকে ডান দিকে যাই, তাহলে আমি একটা নির্দিষ্ট ট্রেন্ড দেখতে পাবো। আবার যদি ওপরের থেকে নিচের দিকে আসি, তাহলেও কিন্তু আমি একটা নির্দিষ্ট ট্রেন্ড দেখতে পাবো। সেই ট্রেন্ডটাই কিন্তু আমাদেরকে এখন বুঝতে হবে। দেখো, ভালো করে ভাবো। বাম থেকে আমি ডান দিকে যাচ্ছি, তাই তো? বাম থেকে ডান দিকে যাচ্ছি মানে কি? পর্যায়। তাহলে আমাকে কি নিয়ে কাজ করতে হবে? পিরিয়ড নিয়ে কাজ করতে হবে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি যে আমি পিরিয়ড 2 এলিমেন্টস দের কথা ভাবছি। তো পিরিয়ড 2 এলিমেন্টস এ কারা ছিল? ভালো করে দেখো। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, এরা ছিল। তাহলে আমি একটা কাজ করি, ওদের কথা আঁকি। দেখো কি ছিল? লিথিয়াম, বেরিলিয়াম। তাহলে আগে লিথিয়াম লিখতে হবে। তাহলে কার কথা লিখবো? লিখবো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন, তাই তো? এবার একটা কথা বলো, এদের পারমাণবিক ক্রমাঙ্ক কত? দেখো, লিথিয়ামের কিন্তু 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9, আর নিয়নের হচ্ছে 10। এখন আমি যে জিনিসটা বোঝাবো, সেই জিনিসটা যদি বুঝতে পেরে যাও, সমস্ত পর্যাবৃত্ত ধর্মের কিন্তু সাধারণ ক্রম তাহলে তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? দেখো, এইবার এই যে আমাদের 3 আসলো, একে কি তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে? হ্যাঁ, আমি আগের দিনই শিখিয়ে দিয়েছি। তাহলে কি করবো? প্রথম ঘরে 2 অবধি রাখা যায়, তাহলে 2, আর দ্বিতীয় ঘরে 1। তার মানে আমি কি বলতে পারি যে মাঝখানে ওর নিউক্লিয়াস ছিল, তার বাইরে একটা কক্ষ, তাতে দুটো ইলেকট্রন, তার বাইরে আর একটা কক্ষ, তাতে কিন্তু একটা ইলেকট্রন। ভালো কথা। তারপর আসছে আমাদের বেরিলিয়াম। বেরিলিয়াম কি 4, তাহলে কত হবে? 2,2। তাহলে এরও কি হবে? এই একটা মাঝখানে নিউক্লিয়াস, তারপর একটা কক্ষ, তারপরে আর একটা কক্ষ। তাহলে এরও কিন্তু আমাদের দুটোই কক্ষ থাকছে। শুধু পার্থক্য কি তাহলে? পার্থক্য হচ্ছে যে এর ভিতরে দুটো ইলেকট্রন আর বাইরে একটা ইলেকট্রন। এর কি ভিতরে দুটো ইলেকট্রন আর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, তাই তো? কারণ 2,2 রয়েছে, তাহলে বাইরের কক্ষেও কি দুটো ইলেকট্রন। আচ্ছা, তারপর যদি 5-এর কথায় আসি, তাহলে কি লিখবো? তাহলে লিখবো 2,3। তাহলে এখন কি বলতে পারি যে এই হলো আমাদের নিউক্লিয়াস।
তার বাইরে একটা কক্ষ, তার বাইরে আর একটা কক্ষ, দুটো কক্ষ আছে তো, কিন্তু পার্থক্য কি দাঁড়াবে যে এখানে কিন্তু ভিতরের কক্ষে আমাদের দুটো ইলেকট্রন আর বাইরের কক্ষে আমাদের তিনটে ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তারপর যদি আমি আসি কার্বনের কথায়, তাহলে কার্বন কি 2,4, তাই তো 6, তো তাহলে 2,4, তাহলে কি হবে নিউক্লিয়াস, তার বাইরে একটা কক্ষ, তার বাইরে আর একটা কক্ষ, তাহলে এরও কি হবে পার্থক্য শুধু একটাই জিনিসই দাঁড়াবে যে এর বাইরে কিন্তু এখন 4টে ইলেকট্রন আছে আর ভিতরের কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, আমি আর আলাদা আলাদা করে আঁকছি না। আচ্ছা, তারপরেরটা কি হবে, তারপর দেখো নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে কত হবে 2,5, তাহলে কি হবে মাঝখানে একটা নিউক্লিয়াস, তার বাইরে একটা কক্ষ, তার বাইরে আর একটা কক্ষ, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে বাইরের যে কক্ষটা আছে তাতে 5টা করে ইলেকট্রন থাকবে এবং ভিতরের কক্ষটায় কি হবে দুটো করে ইলেকট্রন থাকবে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে আমাদের অক্সিজেন, অক্সিজেন কত 2,6, তাহলে এরও একই কেস, এরও দুটোই মাত্র কক্ষ থাকবে, কিন্তু পার্থক্য কোথায় দাঁড়াবে, পার্থক্য দাঁড়াবে বাইরের কক্ষটাতে, বাইরের কক্ষে কিন্তু 6টা ইলেকট্রন আছে আর ভিতরের কক্ষে আমাদের দুটো ইলেকট্রন রয়েছে। আচ্ছা, আর কে পড়ে রইলো, আর পড়ে রইলো আমাদের ফ্লুরিন, ফ্লুরিন কত 2,7, তাহলে একই বিষয় যে একটা নিউক্লিয়াস, তার বাইরে একটা কক্ষ, তার বাইরে আর একটা কক্ষ, ঠিক আছে, তাহলে এটাও কি হবে, এরও বাইরের কক্ষে আমাদের 7টা করে ইলেকট্রন থাকবে এবং ভিতরের কক্ষে আমাদের দুটো করে ইলেকট্রন থাকবে, কিন্তু ইলেকট্রন কক্ষ সংখ্যা কিন্তু দুটোই থাকছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি নিয়নের কথায় চলে আসি, নিয়ন কত, নিয়ন হচ্ছে 2,8, তাহলে এরও কি হবে একটা নিউক্লিয়াস, তার বাইরে একটা কক্ষ, তার বাইরে আর একটা কক্ষ, ঠিক আছে, তাহলে এর কি পার্থক্য দাঁড়াবে, এর পার্থক্য দাঁড়াবে যে এর বাইরের যে কক্ষটা আছে সেখানে 8টা ইলেকট্রন রয়েছে এবং ভিতরের যে কক্ষটা আছে তাতে দুটো ইলেকট্রন রয়েছে। আর কোনো পার্থক্য আছে না, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমাকে একটা কথা বলো যে বাম থেকে আমি যদি ডান দিকে যাই তাহলে কি হচ্ছে, দেখো বাম থেকে আমি যদি ডান দিকে যাই তাহলে ইলেকট্রন কক্ষ সংখ্যা সেটা কি একই থাকছে না পরিবর্তন হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন কক্ষ সংখ্যা একই থাকছে। আচ্ছা, কিন্তু কি হচ্ছে ভালো করে ভাবো তো, ভাবো এখানে কক্ষ সংখ্যা একই, তাই তো, কিন্তু এর কতগুলো প্রোটন সংখ্যা আছে, এবার প্রোটন সংখ্যা কাউন্ট করো, প্রোটন সংখ্যা মানে নিউক্লিয়াসের চার্জ এক কথায়, তাই তো, কারণ নিউক্লিয়াসের মধ্যে ওই যে প্লাস চার্জটা যে কিনা ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টানে, ইলেকট্রন কক্ষটাকে একটা ইলেকট্রন ক্লাউড মনে করবে, ঠিক আছে, তো তার মধ্যে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, তাহলে ওদেরকে টানছে কে, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কে টানছে বেসিক্যালি প্রোটন, কারণ প্রোটনটাই তো পজিটিভ, তাহলে প্রোটন সংখ্যা কতগুলো, দেখো লিথিয়ামের 3 পরমাণু ক্রমাঙ্ক মানে কি, এর মধ্যে 3টে প্রোটন রয়েছে, বেরিলিয়ামের 4টে প্রোটন রয়েছে, বোরনের 5টা প্রোটন রয়েছে, কার্বনের 6টা প্রোটন রয়েছে, নাইট্রোজেনের 7টা প্রোটন রয়েছে, অক্সিজেনের 8টা প্রোটন রয়েছে, আমাদের ফ্লুরিনের 9টা প্রোটন রয়েছে এবং নিয়নের 10টা প্রোটন রয়েছে। অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন কক্ষ সংখ্যা তো একই থাকে, মানে যেমন এখানে পর্যায় 2তে দুটো করে কক্ষ রয়েছে, কিন্তু কি হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সেটা কিন্তু আমাদের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবার যদি প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমি কি বলতে পারি যে নিউক্লিয়াসের কার্যকরী আধান বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের কার্যকরী আধান বা আকর্ষণ বল বলে ফেলি একবারে, তাহলে নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল সেটা বৃদ্ধি পাবে, কারণ নিউক্লিয়াস তো প্লাস, ও কাকে টানে, ইলেকট্রনদেরকে টানে, কেন টানতে পারে, কারণ প্রোটন রয়েছে ওদের মধ্যে, তাহলে যত বেশি প্রোটন তত বেশি প্লাস চার্জ, তত বেশি তাহলে টানতে পারবে। তাহলে যদি বেশি টানে তাহলে বলো তো কি হবে, যদি ভালো করে ভাবো যে এই একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটাকে আরেকটু বড় করে দিই সম্মানের খাতিরে, তার বাইরে এই একটা কক্ষ, এই আর একটা কক্ষ, এইবার যদি কি হয়, এই যে বাইরের কক্ষ তাকে বেশি ভিতরের দিকে টানতে পারছে, আকর্ষণ করা মানে কি ভিতরের দিকে টানা, তাহলে কি হবে অটোমেটিকলি ওই কক্ষটা ভিতরের দিকে চলে আসতে চাইবে, তাহলে কি হবে ওই কক্ষটার সাইজটা কমে যাচ্ছে না, তাহলে পুরোপুরি যে পরমাণুটা থাকছে পরমাণুর কিন্তু আকার হ্রাস পেয়ে যাচ্ছে, তাহলে যেই আমাদের নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে তাহলে কি হবে আমাদের পরমাণুর আকার সেটা হ্রাস পাবে, বা আমরা বলতে পারি যে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু আমাদের হ্রাস পেয়ে যাবে, ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ এবং পারমাণবিক আকার দুটোই কিন্তু আমাদের কি হবে হ্রাস পাবে। বোঝা গেল, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে বাম থেকে যখন ডান দিকে যাচ্ছি আমাদের কিন্তু আকারটা হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে আমাদের এই পর্যায় 2তে যারা আছে, পর্যায় 2তে কি আছে, লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, লিথিয়াম বেরিলিয়াম বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন রয়েছে, তাই তো, তাহলে বাম থেকে ডান দিকে গেলে কি হচ্ছে আকারটা হ্রাস পাচ্ছে, তাহলে চিহ্নটা আমি কেমন দেবো, চিহ্ন দেবো এরকম, তাই তো, এই যে লিথিয়ামের থেকে আকার আমার বেরিলিয়ামের কম, তাই কি বেরিলিয়ামকে খোঁচা মারলাম, আবার বেরিলিয়ামের থেকে বোরনের আকার কম, বাম থেকে যত ডান দিকে যাবো তত কি আকার কমতে থাকবে, তাহলে বোরনকে আবার খোঁচা দেবো, তাহলে এরকম ভাবে কি ছোটদেরকে আমি খোঁচা দিতে থাকছি, তাহলে কি হচ্ছে চিহ্নটা কিন্তু এরকম হবে। কিন্তু এখানেই দাঁড়িয়ে আসছে একটা এক্সেপশন, এক্সেপশনটা কি আমাদের নিয়নে এসে দাঁড়াচ্ছে, তাহলে এক্সেপশন যেখানে যেখানে লিখবো সেখানে সেখানেই কিন্তু কোয়েশ্চেন হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে, তাহলে এক্সেপশন আমি কি লিখবো,
আমি বলবো যে আমাদের যে নোবেল গ্যাসগুলো আছে না, এই নোবেল গ্যাসটা কি কারোর সাথে বন্ধন গঠন করে? না। আবার এরা সমযোজী বন্ধন তো গঠন করে না। তাহলে ও কি করে? ওরা আলাদা আলাদা ভাবে থাকে, মানে এই একটা থাকলো, এই একটা থাকলো। তখন কি করতে হয়? এদের মাঝখানের যে দূরত্ব সেটাকে নেওয়া হয় এবং তার হাফ তৈরি করা হয়, যেটাকে বলা হয় ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। কি বলা হয়? ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। এবার এটা কি আমাদের সিলেবাসে আছে? নেই। তাহলে যদি এরকম ভাবো যে এদের মধ্যবর্তী দূরত্বটা খুব বেশি, ঠিক আছে, একটা পরমাণুর, এই যে একটা পরমাণুর না, তার বিচ্ছিন্নভাবে এই রেডিয়াসটা কাউন্ট করা খুবই ডিফিকাল্ট। তাই জন্য আমরা কি করি? দুটো এরকম পরমাণু নিই, তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বর অর্ধেক করে দিই, যেটার মাধ্যমে কিন্তু আমরা তার ব্যাসার্ধ ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল মেথড। এবার যেহেতু এই পরমাণুগুলো কি একে অপরের সাথে দূরে দূরে থাকে, তাই কিন্তু কি হয় যে এদের ব্যাসার্ধটা বেশি হয়ে যায়। তাহলে আমি কি বলবো? যে প্রত্যেকটা গ্রুপে এই নোবেল গ্যাস যারা আছে না, তাদের আকার কিন্তু সর্বাধিক হবে। তাহলে আমি কি বলবো? যে নোবেল গ্যাসদের আকার কি হবে? সর্বাধিক হবে। তাহলে আমরা কি মনে রাখবো? শুধু আমরা মনে রাখবো যে নোবেল গ্যাসের আকার সর্বাধিক কেন হয়? ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ কাউন্ট করি, ওরা দূরে দূরে থাকে তাই জন্য। কিন্তু সেইটা কি আমাদের এখন বুঝতে হবে? না, আমরা শুধু মনে রাখবো যে নোবেল গ্যাসদের আকার প্রত্যেকটা পর্যায়ে কিন্তু সব থেকে বেশি হয়। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে এই যে নিয়ন, এই নিয়নকে আমি একদম শেষে লিখবো না, বরং সবার আগে লিখবো এবং বলবো যে এর আকার কিন্তু সর্বাধিক। কেন? কারণ এটা কিন্তু আমাদের নোবেল গ্যাস। এটা কি? এটা হচ্ছে আমাদের নোবেল গ্যাস। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে আমাদের পর্যায় 2 বরাবর নিয়ন সবথেকে বড় পরমাণু। কেন? কারণ সেটি একটি নোবেল গ্যাস। সত্য না মিথ্যা? সত্য। ঠিক আছে, একইভাবে আমি যদি বলি পর্যায় 3 এর কথা, তাহলে পর্যায় 3 এ কারা কারা আছে? পর্যায় 3 এ দেখে নিই কারা কারা আছে। আমি প্রথম প্রথম দেখাচ্ছি, তারপর কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। পর্যায় 3 এ কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম এরা রয়েছে, তাই তো? তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন অ্যান্ড আর্গন, তাই তো? এবার বাম থেকে ডান দিকে গেলে কি হয়? আকার কমতে থাকে। তাহলে বাম থেকে ডান দিকে গেলে আকার কমবে, অর্থাৎ সোডিয়াম থেকে যদি ডান দিকে আমি ম্যাগনেসিয়াম আসছি, তাহলে ম্যাগনেসিয়াম কি কমে যাচ্ছে, তাহলে ম্যাগনেসিয়ামের দিকে কি খোঁচা দেবো। তাহলে এরকম ভাবে কি চিহ্নটা কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। অর্থাৎ আকার কিন্তু যত বাম থেকে ডান দিকে যাচ্ছি তত কমে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু কোথায় এসে আমাদের ব্যতিক্রম দাঁড়াবে? এই আর্গনে এসে ব্যতিক্রম দাঁড়াবে। কেন? কারণ এটা কি আমাদের নোবেল গ্যাস। তাহলে নোবেল গ্যাসকে কি সবার আগে স্থান দিতে হবে। তাহলে আর্গন সবার আগে চলে আসবে এবং সে কিন্তু সব থেকে বড় পরমাণু হবে। কোথায়? আমাদের পর্যায় 3-এর। ঠিক আছে, তাহলে পর্যায় 3-এর মধ্যে সব থেকে বড় কে হবে? আর্গন। কেন? কারণ সেটা কিন্তু আমাদের নোবেল গ্যাস। ঠিক আছে, একইভাবে যদি আমরা পর্যায় 1-এর কথা বলি, তাহলে পর্যায় 1-এ কি আছে? হাইড্রোজেন আর হিলিয়াম। তাহলে হিসেব মতো কি হওয়া উচিত ছিল? হাইড্রোজেন বড় হওয়া উচিত ছিল, হিলিয়াম আমাদের ছোট হওয়া উচিত ছিল, তাই তো? কিন্তু হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে একটা নোবেল গ্যাস। তাহলে আমি কি বলবো? যে নোবেল গ্যাসের যে হিলিয়াম, সে কিন্তু আমাদের হাইড্রোজেনের থেকে বড়। তাহলে হাইড্রোজেন কি হবে? ছোট হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনকে এবার খোঁচা দেবো, তাহলে কি হবে? চিহ্নটা কিন্তু এরকম ভাবে বদলে যাবে। এবং আরেকটা কথা বলে দিই, যে এই যে হাইড্রোজেন, সে কিন্তু পর্যায় সারণীর ক্ষুদ্রতম মৌল। ঠিক আছে, তাহলে আমাদের যে 118টা মৌল আছে না পর্যায় সারণী, তাদের মধ্যে থেকে কিন্তু আমাদের হাইড্রোজেন যে আছে, সে সব থেকে ছোট এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু আশা করি আমি সব বোঝাতে পারলাম। এবার যদি আমি চলে আসি টপ টু বটম, অর্থাৎ আমি বলছি যে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামছি। ঠিক আছে, তাহলে যেরকম একটা এক্সাম্পল নিই, ধরো আমরা গ্রুপ 1 এর কথা বলছি। ঠিক আছে, তাহলে গ্রুপ 1 এ কারা কারা আছে বলো? গ্রুপ 1 এ আছে আমাদের হাই, লি, না, কা, রব, সে, ফারিয়ার, এটা আছে। তাহলে আমাকে বলো তো, এই যে আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 1। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত আসবে? 1। অর্থাৎ আমি বলতে পারি যে এই তার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে একটা কক্ষ, তার মধ্যে একটাই ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে লিথিয়াম কত হবে? লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3। তাহলে কত লিখবো? 2,1। তাহলে দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে? নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে একটা কক্ষ যার মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে, এই একটা ইলেকট্রন এবং এই একটা ইলেকট্রন। তার বাইরে আরেকটা কক্ষ আছে যার মধ্যে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে। ভালো কথা। তারপর দেখছি সোডিয়ামের কথা। সোডিয়াম কত হবে? সোডিয়াম হবে 2, 8, 1। তার মানেটা কি? তার মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে একটা কক্ষ যার মধ্যে দুটো ইলেকট্রন, তার বাইরে আরেকটা কক্ষ যার মধ্যে কি 8টা ইলেকট্রন রয়েছে, তার বাইরে আরেকটা কক্ষ যার মধ্যে কিন্তু একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। একইভাবে যখন আমি সোডিয়ামের বার করবো, তাহলে সোডিয়াম কত? 19। তাহলে কত হবে? 2, 8, 8, 1। তাহলে এটা ছিল আমাদের হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের লিথিয়াম, এটা হচ্ছে আমাদের সোডিয়াম। আমি যদি পটাশিয়ামের ছবি আঁকতে চাই, তাহলে এটা আমাদের নিউক্লিয়াস, তার বাইরে প্রথম কক্ষ যার মধ্যে কি দুটো ইলেকট্রন রয়েছে, তারপর কি আরেকটা কক্ষ, দ্বিতীয় কক্ষ যার মধ্যে কি আমাদের 8টা ইলেকট্রন রয়েছে, তারপর আরেকটা কক্ষ যার মধ্যে কি আছে আমাদের আরো 8টা ইলেকট্রন রয়েছে, তারপর আরেকটা কক্ষ যার মধ্যে কি আছে আমাদের
শেষ একটা করে ইলেকট্রন রয়েছে। অর্থাৎ আমি বলতে পারি এর কতগুলো কক্ষ আছে, প্রথম কক্ষ আছে কে, তারপর এল, তারপর এম, তারপর এন। কিন্তু এর কতগুলো আছে, কে আছে, এল আছে আর এম রয়েছে। এর কি আছে, কে আছে আর এল রয়েছে। আর এর কি রয়েছে, শুধুমাত্র কে কক্ষ রয়েছে। তাহলে একই ট্রেন যদি আমি ফলো করতে চাই, তাহলে আমি বলতে পারি যে এর কতগুলো কক্ষ থাকবে, এর থাকবে তাহলে 5টা কক্ষ, এর কতগুলো থাকবে, 6টা কক্ষ। তাহলে এরকম ভাবে কি আমাদের কক্ষ সংখ্যার আবির্ভাব ঘটতে থাকবে না? তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে আমি যদি শ্রেণী বরাবর ওপর থেকে নিচে আসতে যাই, তাহলে মৌলগুলোর কি হবে, তাহলে মৌলগুলোর সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের আবির্ভাব ঘটবে না? তাহলে আমি কি বলবো, যে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের আবির্ভাব ঘটবে, তাই তো? ঘটবে। তাহলে কি হবে, তাহলে আকারটা বৃদ্ধি পেয়ে যাবে না? তাহলে কি হবে, তার পারমাণবিক আকার বৃদ্ধি পেয়ে যাবে, বা আমি বলতে পারি যে তার কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে যাবে। আমার কথাটা কি ক্লিয়ার হলো? দেখো এখানে প্রথমে হাইড্রোজেনের সাইজ এইটুকু ছিল, মাত্র একটা কক্ষ। তারপর লিথিয়ামে কি হলো, আরেকটা কক্ষর সংযোজন ঘটলো, তাহলে আকারটা একটু বড় হয়ে গেল। সোডিয়াম আসলে আরেকটা ইলেকট্রনের কক্ষ কিন্তু অ্যাডিশন হলো, তাহলে আরো কি আকার বেড়ে গেল। পটাশিয়ামের জন্য আরেকটা ইলেকট্রন কক্ষপথের আবির্ভাব ঘটলো, তাহলে তখন কি আরো আকার বেড়ে গেল। তাহলে প্রত্যেকবার আমি যখন ওপর থেকে নিচে নামছি, তত কি হচ্ছে, একটা করে নতুন কক্ষের আবির্ভাব ঘটছে, ফলে কিন্তু আকারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের অর্ডার। ব্যাস, তাহলে আমি কি ওপর থেকে নিচের অর্ডারও বুঝতে পেরে গেলাম। তাহলে এবার এটাকে কাজে লাগাই। দেখো গ্রুপ 1 এলিমেন্ট, গ্রুপ 1 এলিমেন্টে কারা আছে, গ্রুপ 1 এলিমেন্টে আছে আমাদের হাই, লি, না, কে, রব, সে, ফারিয়ার, এক্ষুনি যেটা বললাম। তাহলে কি হবে, সব থেকে বড় হবে আমাদের নিচের জন। কিন্তু এই ফ্রান্সিয়ামকে আমরা ধরবো না, কেন, কারণ এ হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। তাহলে আমি কাদের জন্য অর্ডার লিখবো, লিখবো আমাদের সিজিএম অবধি। তাহলে সব থেকে বড় কে হবে, ওপর থেকে নিচে গেলে আকার বাড়ছে, কি হচ্ছে, ওপর থেকে নিচে গেলে আকার আমাদের বৃদ্ধি পাচ্ছে। তাহলে সব থেকে বেশি তো হবে যে সবার নিচে রয়েছে, আর সব থেকে ছোট কে হবে, যে সবার উপরে রয়েছে। তাহলে আমি কি লিখবো, হাইড্রোজেন, তারপর লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। এবার সব থেকে বড় কে, সিজিয়াম। তাহলে সিজিয়াম কি ছোট জনকে খোঁচা দেবে। আবার রুবিডিয়ামের থেকে ছোট হচ্ছে পটাশিয়াম, তার থেকে ছোট হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের থেকে ছোট হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের থেকে ছোট হচ্ছে আমাদের হাইড্রোজেন। তাহলে এটা হয়ে গেল আমাদের আকারের ক্রম। ঠিক আছে। একইভাবে যদি আমি গ্রুপ 2 এর কথা বলি, তাহলে গ্রুপ 2 তে কে কে আছে সেটা আবার ভালো করে ভাবা যাক। তাহলে গ্রুপ 2 তে কারা আছে, গ্রুপ 2 তে আছে আমাদের বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপরাজি, তাই তো? তাহলে কি আছে, বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। এবার ওপর থেকে নিচে গেলে তো আকার বাড়ছে, তাহলে সবচেয়ে বড় কে হবে, সবচেয়ে বড় হবে আমাদের রেডিয়াম। কিন্তু রেডিয়াম আমি লিখবো না, কেন, কারণ এটা হচ্ছে তেজস্ক্রিয়, তাই এর কিন্তু আমি একটা সার্টেন ধর্ম পাবো না। তাই আমি রেডিয়ামকে বাদ দিচ্ছি। তাহলে পড়ে রইল কি আমাদের বাপ। ঠিক আছে, তাই কি বি এ সব থেকে বড়, বেরিয়াম, তাই তো? তাহলে আমি কি বলবো, যে বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি, ওই বাপ কিন্তু সব থেকে বড়। তাহলে আমি কি করব, বাপ স্কুটারকে খোঁচা দেবে। তারপর এরকম ভাবে কিন্তু চিহ্নগুলো আমাদের অর্ডার চলতে থাকবে। তাহলে সব থেকে ছোট কে হবে আমাদের শ্রেণী 2 তে, বেরিলিয়াম। সব থেকে বড় কে হবে, বেরিয়াম। ঠিক আছে। আচ্ছা, একইভাবে যদি আমি বলি আমাদের গ্রুপ 14 এর কথা, তাহলে কি বলবো, দেখো গ্রুপ 14 তে কে থাকে, গ্রুপ 14 তে থাকে মনে করো কাশি গায়ে সন্ত প্রভু। তাহলে কি বলবো, কাশি গায়ে সন্ত প্রভু। তাহলে সবথেকে বড় কে হচ্ছে পিবি, আর সব থেকে ছোট কে হচ্ছে সি। তাহলে আমি কি বলবো, সি, তারপর এসআই, তারপর জিই, তারপর এসএন, তারপর পিবি। আমার কথাগুলো কি বোঝা গেল? তাহলে এ হলো সব থেকে বড় গ্রুপ 14 এর মধ্যে, আর এ কি সব থেকে ছোট গ্রুপ 14 এর মধ্যে। একইভাবে যদি আমি গ্রুপ 15 এর কথা বলি, তাহলে গ্রুপ 15 তে কে আছে, গ্রুপ 15 তে আছে নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সবাই ভিখারি। তাহলে কি বলবো, নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সবাই ভিখারি। এবার ওপর থেকে নিচে গেলে কি হবে, ওপর থেকে নিচে গেলে আমাদের আকারটা বৃদ্ধি পাবে। তাহলে আমি কি বলবো, নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সবাই ভিখারি। এদের মধ্যে সব থেকে বড় কে হবে, সব থেকে বড় হবে আমাদের ভিখারি। তাহলে কি বলবো, আকারটা কিন্তু এরকম অর্ডারে দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে একইভাবে যদি এখন আমাকে চ্যালকোজেনদের জন্য বার করতে বলে, অর্থাৎ আমাদের গ্রুপ 16 জন্য বার করতে বলে, তাহলে আগে গ্রুপ 16 লিখে নিই। তাহলে গ্রুপ 16 থেকে থাকে ও স্টাইলসে তেল পলিশ। তাহলে পলিশটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়, ওকে বাদ দিয়ে দিলাম। ওপর থেকে নিচে নামলে কি হবে, আমাদের আকার তাহলে বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে সব থেকে বড় কে হবে আমাদের টিই, আর সব থেকে ছোট কে হবে আমাদের ও। তাহলে আমি কি লিখবো, ও স্টাইলসে তেল। তাহলে এদের মধ্যে সব থেকে বড় কাকে দেবো, টিই কে, আর সব থেকে ছোট কাকে দেবো, আমাদের ও কে। তাহলে চিহ্নগুলো কেমন হবে, এরকম হয়ে যাবে। বোঝা গেল? এরপর যদি আমাদেরকে বলে আমাদের কি গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেনদের জন্য বার করতে, তাহলে আমি কি বলবো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তাই তো? কিন্তু অ্যাস্টাটিন কি আমাদের তেজস্ক্রিয়। তাহলে অ্যাস্টাটিন কি হবে, বাদ চলে যাবে। তাহলে অ্যাস্টাটিন যে বাদ চলে গেল, তাহলে বাদ বাকি গুলো কি হবে আমাদের, এরকম চিহ্ন কিন্তু তাহলে এদের ক্ষেত্রে বসে যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপর যদি আমাকে বলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডনের জন্য বার করতে, তাহলে আমি কি বলবো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন,
জেনন, ঠিক আছে? তাহলে এদের মধ্যে আমি কি লিখবো, যে আমাদের এরকম কিন্তু অর্ডার দাঁড়াবে, বোঝা গেল? তাহলে সব জিনিসগুলো কিন্তু একই রকমেরই। এইবার একটা এক্সেপশন আছে এখানেও। কি এক্সেপশন? দেখো, আমি যদি গ্রুপ 13 কথা বলি, তাহলে গ্রুপ 13 তে কি আছে? বেগুন, আলু, গাজর, ইন থেলা। তাহলে ওপর থেকে নিচে গেলে সব থেকে বড় হওয়ার কথা আমাদের থালার, আর সব থেকে ছোট হওয়ার কথা আমাদের বোরনের। এটা ঠিকই দাঁড়াবে, কিন্তু পার্থক্য হবে আমাদের ঠিক এই জায়গাটাতে, আলু আর গাজরের মধ্যে। ঠিক কি করবে? গাজরটাকে আগে পাঠিয়ে দেবে, আলুটাকে পরে পাঠিয়ে দেবে। তাহলে আমি কিভাবে লিখবো? বেগুন, তারপর গাজর লিখবো, তারপর লিখবো আমাদের আলু, তারপর লিখবো আমাদের ইন্ডিয়াম, তারপর লিখবো আমাদের থ্যালিয়াম। ঠিক আছে? তাহলে কি লিখবো? বেগুন, গাজর, তারপর লিখবো হচ্ছে আমাদের আলু, তারপর লিখবো হচ্ছে আমাদের ইন্ডিয়াম, তারপর লিখবো আমাদের থ্যালিয়াম। ঠিক আছে? তাহলে এবার চিহ্নটা যা ছিল তাই বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে পার্থক্য কোনটুকু জায়গায় হলো? পার্থক্য শুধু এইটুকু জায়গায় হলো। তাহলে ব্যতিক্রম কি? এই জায়গাটাতে। বোঝা গেল? ব্যাস। এবার তাহলে আমাদের পারমাণবিক আকার কিন্তু হয়ে গেল। এইবার যে পারমাণবিক আকার বুঝতে পেরে গেলে না, তাহলে সব বুঝতে পারবে, দেখবে। তো পারমাণবিক ব্যাসার্ধের যে ব্যতিক্রমটা ছিল আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, এখানেও একবার নোট ডাউন করা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। ঠিক আছে? তো এবার দ্বিতীয় প্রপার্টিতে চলে আসি। দ্বিতীয় প্রপার্টিটা কি? দ্বিতীয় প্রপার্টি হচ্ছে আমাদের আয়নন শক্তি বা আয়নন বিভব। এবার আয়নন শক্তি জিনিসটা কি সেটা আমাকে বোঝাতে দাও। দেখো, এটা হচ্ছে একটা পরমাণুর গঠন, যেখানে মাঝখানে কি আছে? মাঝখানে আছে আমাদের নিউক্লিয়াস, যেটা কি আমাদের পজিটিভ, এবং বাইরে কি থাকে? বাইরে আমাদের নেগেটিভ কিছু ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন ইলেকট্রনের কক্ষ, যেখানে কি থাকে? আমাদের ইলেকট্রন গুলো থাকে। এবার এই ইলেকট্রন গুলোকে ধরে কে রেখেছে? ইলেকট্রন গুলোকে ধরে রেখেছে হচ্ছে আমাদের কে? আমাদের নিউক্লিয়াস। কেন? নিউক্লিয়াস পজিটিভ এবং এগুলো নেগেটিভ। এই ইলেকট্রনকেও এই নিউক্লিয়াস ধরে রেখেছে, এই ইলেকট্রনকেও এই নিউক্লিয়াস ধরে রেখেছে, এই ইলেকট্রনটাকেও এই নিউক্লিয়াসটা ধরে রেখেছে, এই ইলেকট্রনটাকেও এই নিউক্লিয়াস ধরে রেখেছে। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনকে কিন্তু আমাদের যে নিউক্লিয়াস, সে কিন্তু অ্যাট্রাক্ট করে রেখেছে, আকর্ষণ করে ধরে রেখেছে। ঠিক আছে? এইবার আমি যদি বলি যে আমি কোনো একটা ইলেকট্রনকে নিয়ে পালিয়ে যেতে চাই, আমি বলছি যে আমি এই ইলেকট্রনটাকে নিয়ে যেতে চাই, বের করে দিতে চাই, তাহলে কোন ইলেকট্রনকে আমি বার করব? সবার বাইরের ইলেকট্রনটাকে নাকি ভিতরের ইলেকট্রনকে? এবার একদম কমন সেন্স লাগাও, যে আমি নিশ্চয়ই যখন ইলেকট্রন বার করতে চাইবো তখন সব থেকে বাইরের ইলেকট্রনটাকে বার করবো। তাহলে আমি কোথা থেকে বার করবো? সর্ববহিস্থ কক্ষ থেকে। তাহলে সর্ববহিস্থ কক্ষ থেকে কিন্তু আমি ইলেকট্রনকে বার করব। কিন্তু এই যে ইলেকট্রনকে আমি বার করতে চাইছি, ইলেকট্রনটাকে তো আমাদের নিউক্লিয়াস ধরে রেখেছে না? এই ইলেকট্রনটাকেও কি নিউক্লিয়াস ধরে রেখেছে? তাহলে ওর কাছ থেকে তো ছাড়াতে গেলে একটা শক্তি দিতে হবে আমাকে। তাহলে ন্যূনতম যে শক্তি আমাকে প্রোভাইড করতে হবে, মানে এই ইলেকট্রনটাকে বার করতে আমাকে যে শক্তি দিতে হবে ন্যূনতম, তাকে বলবো আমি আয়নাইজেশন এনার্জি। আমার কথাটা কি ক্লিয়ার হলো? এবার ন্যূনতম কথাটা কেন ওয়ার্ড ইউজ করছি আমি? কারণ আমি, ধরো 10 জুল দিলেই ইলেকট্রনটাকে আমি বার করতে পারবো, তাহলে কি 20 জুল দিলে বেরোবে না? অবশ্যই বেরিয়ে যাবে, আরো স্মুথলি বেরিয়ে যাবে। কিন্তু 10 জুলটা কি মিনিমাম। মানে ধরো তুমি দোকানে গিয়ে চিপস কিনতে যাচ্ছ, ঠিক আছে? চিপসের দাম 5 টাকা, তাহলে তুমি 10 টাকা দিয়ে কি তোমাকে চিপস দেবে না? দিয়ে দেবে, আরো হয়তো 2 প্যাকেট দিয়ে দিল। কিন্তু 5 টাকার কম দিলে কি হবে? হবে না। তার মানে মিনিমাম কত টাকা দিলে তুমি চিপসটা পাবে, সেইটা হচ্ছে তার ন্যূনতম কস্ট, তাই তো? তেমনি ভাবে এখানে ন্যূনতম কতটা এনার্জি দিলে কিন্তু আমি ইলেকট্রনটাকে বার করতে পারবো, তাকে আমি বলছি আমাদের আয়নাইজেশন শক্তি। এবার এই আয়নাইজেশন শক্তির কথা শুনলেই সবসময় আমার ক্লাস 11-এর পরীক্ষার কথা মাথায় চলে আসে। কি হয়েছিল আমার 11-এর পরীক্ষাতে? আমি পেপার সিলেক্ট করেছিলাম মোড অফ ল্যাঙ্গুয়েজ বাংলা, কিন্তু আমি পড়েছিলাম সারা বছর জয়েন্টের জন্য এনসিইআরটি এবং ইংরেজিতে। এবার আমাকে লিখতে দিয়েছে, আমি কিছু মাথায় আনতে পারছি না। একদম লাস্ট মোমেন্টে আমার কাছে এখন অনেক প্রশ্ন বাকি, আর আমি লিখতে বসেছি আয়নন শক্তি কাকে বলে। এবার আমার মাথায় সব উত্তর আসছে ইংরেজিতে, আমাকে সমস্ত কিছু অলরেডি ট্রান্সলেট করে করে লিখতে হচ্ছিল। তাই জন্য আমার লেট হয়ে গেছে, আমি পুরো পেপার শেষ করতে পারিনি, এবং আমি বসে এখন লিখতে বসছি যে আয়নন শক্তি কাকে বলে। এবার আমার মাথায় আসছে, অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস নিউট্রাল অ্যাটম ইজ টার্মড অ্যাজ দ্য আয়নাইজেশন এনার্জি অফ দ্যাট পার্টিকুলার অ্যাটম। এবার এইটা আমি মাথায় আসছে আমার ইংরেজিতে, আমাকে এখন বাংলায় ট্রান্সলেট করতে হবে, তারপর আমি লিখবো। ওদিকে আমার মাথায় এখন কাজ করছে না, কারণ আমার একদম টাইম শেষ হয়ে গেছে, লাস্ট 5 মিনিট পড়ে আছে, স্যাররা অলরেডি খাতা নেওয়াও চালু করে দিয়েছে। তো ফাইনালি আমি কি করব? আমি লিখে দিয়েছি ইংরেজিতে, এবং আমাকে 0 নাম্বার দিয়ে দিয়েছে, কারণ স্যারের কথা ছিল যে আর কি, তুমি মোড অফ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছো বাংলা, এখন ইংরেজিতে লিখলে তো নাম্বার পাবে না তুমি, তাই জন্য আমাকে 0 করে দিয়েছে সেই টিচার। ঠিক আছে? তারপর সেই নিয়ে অনেক ঝামেলা ফামেলা হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে মূল কথা। তো আয়নন শক্তি নিয়ে আমার একটা খুব এরকম বাজে অভিজ্ঞতা আছে, তাই আয়নন শক্তি পড়াতে গেলেই আমার সেই ইনসিডেন্টের কথা কিন্তু সবসময় মনে পড়ে। যাই হোক, তো আমার মনে হয় যে আমি এই কনসেপ্টটাকে বোঝাতে পেরেছি। এবার এখানে কিছু টার্মিনোলজি ইউজ করা আছে। কি? ভূমিস্তরে থাকা। ভূমিস্তরে থাকা মানে কি? সে একদম যে স্তরে থাকার কথা তার সেই স্তরেই রয়েছে, অর্থাৎ কোনো প্লাস মাইনাস স্টেটে কিন্তু সে নেই।
আবার বলছি গ্যাসীয়, গ্যাসীয় মানে গ্যাসীয় যদি না রাখো তুমি, তাহলে তুমি একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমকে আলাদা করে পাবে না। সেই প্রসঙ্গ কেন, যাতে প্লাস মাইনাস না থাকে। তাহলে এরকম পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে যদি আমি একটা ইলেকট্রনকে সরাতে চাই, তাহলে তখন যে ন্যূনতম শক্তি দিতে হবে তাকে আমরা কিন্তু আয়নন শক্তি বলবো। যদি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে আয়নন বিভব কাকে বলে, তাহলে এই ন্যূনতম শক্তির জায়গায় ন্যূনতম বিভব বলে দেবে, তাহলেই কিন্তু কাজটা চলে যাবে। এর একক কি, এর একক কিলো ক্যালোরি পার মোল বা কিলো জুল পার মোল বা ইলেকট্রন ভোল্ট পার পরমাণু কিন্তু আমাদের হতে পারে। ঠিক আছে। এবার যেহেতু এটাও একটা পর্যাবৃত্ত ধর্ম, তাই এটারও একটা ট্রেন্ড পাবো, বাম থেকে ডান দিকে গেলে বা উপর থেকে নিচের দিকে আসলে, তো ওটা আমরা পড়বো। তার আগে আমি আর একটা জিনিস বোঝাই। এই যে পরমাণুটা আছে, তার মধ্যে আমি ধরে নিচ্ছি যে ইলেকট্রন রয়েছে এরকম অনেকগুলো, তো ইলেকট্রন রয়েছে এরকম, তো আমি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে নিয়েই বেশি ফোকাস দেখাচ্ছি। ঠিক আছে। তো আমাদের যে মাঝখানে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস সবাইকেই আকর্ষণ করে ধরে রেখেছে। তাহলে এই ইলেকট্রনকেও ধরে রেখেছে, এই ইলেকট্রনকেও ধরে রেখেছে, এই ইলেকট্রনকেও ধরে রেখেছে, একেও ধরছে, একেও ধরছে, প্রত্যেকটা ইলেকট্রনকেই কি তাহলে আমাদের নিউক্লিয়াস ধরে রেখেছে। এইবার আমি বলছি যে আমি আসলাম, প্রথমে একটা ইলেকট্রনকে নিয়ে বেরিয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসকে নিয়ে যেতে দেবে, দেবে না। ও বলবে আমি তো আকর্ষণ করে ধরে রেখেছি রে বাবা। তাহলে আমি বলবো যে ঠিক আছে, আমি কিছু এনার্জি দিচ্ছি, আমি শক্তি দিয়ে তোর কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছি। তো নিউক্লিয়াস আর কি করবে, নিউক্লিয়াস বললো আমার কিছু করার নেই, তো আমি নিয়ে গেলাম। তাহলে প্রথমবার যখন আমি ইলেকট্রনকে নিয়ে বেরিয়ে গেলাম, তখন যে ন্যূনতম পরিমাণ শক্তি দিতে হবে তাকে আমি বললাম IE1, অর্থাৎ প্রথম আয়নাইজেশন শক্তি। তো একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখন কি, এখন এর মধ্যে আর এই ইলেকট্রনটা কিন্তু নেই। ঠিক আছে, তাহলে ইলেকট্রনটা কি বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে। তাহলে আগে কতগুলো ছিল, আগে এই নিউক্লিয়াসটা সর্ববহিস্থ কক্ষের একটা, দুটো, তিনটে এবং চারটে ইলেকট্রন ধরে রাখছিল। এখন কতগুলো ইলেকট্রনকে ধরে রেখেছে, এখন সর্ববহিস্থ কক্ষের একটা, দুটো, তিনটে ইলেকট্রনকে ধরে রেখেছে। তাহলে ভালো করে ভাবো, চারটে ইলেকট্রনকে ধরে রাখতে বেশি শক্ত করে পারবে নাকি তিনটেকে বেশি শক্ত করে ধরে রাখতে পারবে? অবভিয়াসলি সংখ্যায় কমে গেলে এ কি বেশি শক্ত করে ধরে রাখবে। আগে যত পরিমাণ প্রোটন ছিল, প্রোটন সংখ্যার তো পরিবর্তন ঘটছে না, তাহলে অতগুলো প্রোটন চারটে ইলেকট্রনকে ধরে রেখেছিল। এখন একটা ইলেকট্রন বরং কমে গেছে, তিনটে বাইরে পড়ে রয়েছে। আমি সর্ববহিস্থ কক্ষের কথা বলছি। ঠিক আছে। তাহলে এই তিনটেকে ধরে রাখতে তো আরো বেশি করে পারবে, তাহলে এই তিনটেকে এখন কি আরো শক্ত করে ধরে রেখেছে। তাহলে আমি যদি এখন দ্বিতীয়বার আর একটা ইলেকট্রনকে বার করতে চাই, তাহলে আরো বেশি শক্তি দিতে হবে না আরো কম দিতে হবে? অবভিয়াসলি যেহেতু আরো বেশি শক্ত করে ধরে রেখেছে, তাই আমাকে আরো বেশি শক্তি দিতে হবে। তাহলে এবার যে দ্বিতীয়বার আমি যদি ইলেকট্রনকে বার করতে চাই, তাহলে আমাকে কিন্তু এখন IE2 দিতে হবে, যেটাকে আমি কি বলবো, দ্বিতীয় আয়নন শক্তি। এবং যদি আমি এটা দিতে পারি, তাহলে এই ইলেকট্রনকে নিয়ে আমি কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবো। তাহলে এই ইলেকট্রনকে আমি নিয়ে গেলাম। এবার আমাকে ভালো করে ভেবে বলো যে IE2 আমাদের থেকে বেশি হবে নাকি IE1 বেশি হবে। তাহলে স্বাভাবিক বিষয় যে দ্বিতীয়বার আমি যখন ইলেকট্রনকে বার করতে যাব, তখন কিন্তু ইলেকট্রনকে যেহেতু নিউক্লিয়াস বেশি শক্ত করে ধরে রেখেছিল, তাই তখন কিন্তু আমাদের বেশি শক্তি দিতে হবে, ফলে IE2 কিন্তু আমাদের বড় হবে। এবার আমি বললাম যে আমি আর একটা ইলেকট্রন নিয়ে বেরোবো, আমি এই তৃতীয় ইলেকট্রনটাকে নিয়েও বেরিয়ে যেতে চাই। তাহলে এখন আমাদের কি বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এই যে সরি দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এই যে নিউক্লিয়াস দুটো ইলেকট্রনকে কি আরো বেশি শক্ত করে ধরে রাখবে না? প্রথমে চারটে ছিল, একটা বেরিয়ে গেল, তারপর তিনটে ছিল, এখন দুটো আছে মাত্র, তাহলে দুটো ইলেকট্রনকে আরো বেশি শক্ত করে ধরে রাখবে। কারণ এখানে আমাদের প্রোটন সংখ্যার তো কোনো পরিবর্তন ঘটছে না, প্রোটন সংখ্যা আগে যদি 10টা থেকে থাকে তাহলে এখনো 10টাই রয়েছে। তাহলে আগে ধরে নাও 10টা চারজনকে ধরে রেখেছিল, এখন 10টা তিনজনকে ধরছিল, তারপর এখন আমি বলছি 10টা মাত্র দুটো ইলেকট্রনকে ধরে রাখছে। সর্ববহিস্থ কক্ষের কথা বলছি, ভিতরের গুলোও তো ফিক্স রয়েছে, তাহলে ভিতরের গুলো আমি ধরছি না। ঠিক আছে। তাহলে এখন আরো বেশি শক্ত করে ধরে রেখেছে, তাহলে এখন যদি আমি আবার এনার্জি দিয়ে বের করতে চাই, যেটাকে আমি IE3 বলবো, তাহলে IE3 কি আমার সব থেকে বেশি হয়ে যাবে? হ্যাঁ, তাহলে IE3 কিন্তু আরো বেশি হবে, কারণ আরো শক্ত করে ধরে রেখেছে। তাহলে আরো বেশি শক্তি দিলে তবেই কিন্তু আমি তৃতীয় ইলেকট্রনটাকে বার করতে পারবো। একইভাবে যদি চতুর্থ ইলেকট্রন বার করতে চাই, তাহলে আরো বেশি শক্তি দিতে হবে। তাহলে আমাদের একটা জেনারেল কন্ডিশন আমি যদি বলতে চাই, তাহলে জেনারেলি আমাদের যে IE3, সেটা কিন্তু সবসময় IE2 এর থেকে বড় হবে, এবং IE1 এর থেকে কিন্তু IE2 বড় হবে। ঠিক আছে। তাহলে যত আমি ইলেকট্রন বার করতে থাকবো, তত পরবর্তী ইলেকট্রনকে বার করার যে শক্তি, সেটার পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে। বোঝা গেল আমার কথাটা? তাহলে আশা করি এই কনসেপ্টটাও কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার একটা কনসেপ্ট বলো যে কনসেপ্টটা আমাদের পারমাণবিক আকারের সাথে লিঙ্ক। এটা যদি বুঝতে পারো, ব্যাস তোমার কাছে সমস্ত কিছু জল ভাত লেগে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমি কি বলছি, আমি বলছি যে আমাদের সর্ববহিস্থ কক্ষে কি ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমি যখন ইলেকট্রন বার করতে চাইবো, আমি তো সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বার করবো। ভিতরে যে ইলেকট্রনটা রয়েছে এটা তো আমি বার করবো না, ও তো ভিতরে রয়েছে। তাহলে আমি কি করবো, আমি যখন ইলেকট্রন নিতে আসবো, আমি বাইরের ইলেকট্রনটাকে নিতে আসবো, তাই তো? ঠিক আছে। এই যে আমাদের আরেকটা পরমাণু আছে, কিন্তু এই পরমাণুটা কি আকারে একটু ছোট। কোন পরমাণু আকারে ছোট? দেখো আমাদের ডান দিককার যে পরমাণুটা আছে সে কিন্তু আকারে ছোট। ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, আমি বলছি যে আমি এই বড় পরমাণু থেকেও একটা ইলেকট্রন বার করব, আমি এই ছোট পরমাণু থেকেও একটা ইলেকট্রন বার করব। আমি বলছি যে কখন ইলেকট্রন বার করতে গেলে বেশি শক্তি দিতে হবে। এই যে ইলেকট্রনটাকে আমি বার করব, একেও তো আমাদের ধরে রেখেছে নিউক্লিয়াস, এই ইলেকট্রনকে এই নিউক্লিয়াস ধরে রেখেছে, আবার এই ইলেকট্রনকে কি এর নিউক্লিয়াস ধরে রেখেছে, তাহলে দুটোই কি আমাদের পজিটিভ।
ভালো কথা। তাহলে ইন জেনারেল দেখো, আমাদের যে বড় বড় পরমাণুটা আছে তার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা তার দূরত্বটা বেশি না, তাহলে আমি বলতে পারি যে এদের মাঝখানের যে দূরত্ব সেটা বেশি। কিন্তু এই যে ছোট পরমাণুটা তার সর্ববহিস্থ কক্ষের এই ইলেকট্রন এবং তার নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা আমাদের কম না। অর্থাৎ এই দূরত্ব যেহেতু কম, কম দূরত্বে থাকলে কি হবে, এদের মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে। তাহলে আমি বলতে পারি যে যেহেতু এর দূরত্বটা কম তাই এর আকর্ষণটা বেশি। কিন্তু এখানে যেহেতু দূরত্বটা খুব বেশি তাই জন্য আকর্ষণটা খুব ক্ষীণ হয়ে যাবে না, অর্থাৎ আকর্ষণটা খুব কম হয়ে যাবে না। তাহলে আমি যখন বলছি যে আমি একটা এনার্জি দেব এবং এনার্জিটা দিয়ে কিন্তু আমি ইলেকট্রনটাকে নিয়ে চলে যাব, তাহলে এখানে বেশি এনার্জি দিতে হবে নাকি এখানে বেশি এনার্জি দিতে হবে? অবভিয়াসলি যাকে বেশি শক্ত করে ধরে রেখেছে, যার আকর্ষণ বল বেশি, তাকে বের করতে গেলে বেশি শক্তি দিতে হবে। তাহলে আমার কিন্তু বলতে পারি যে এই ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে আর এই ক্ষেত্রে আকর্ষণ বলটা কম হবে। কেন? কারণ এই ক্ষেত্রে তো এই যে বড় যখন পরমাণু থাকছে তখন দূরত্ব বেশি হওয়ার কারণে আকর্ষণ বলটা কম, তাহলে আমাদের কম শক্তি দিলেও কিন্তু আমি ইলেকট্রনটাকে বের করে নিয়ে যেতে পারবো। ব্যাস, তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে আকার আমাদের যত বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের আয়নাইজেশন শক্তি যেটা, তার মানটা কিন্তু কমে যাবে। কেন কমে যাবে? কারণ আয়নাইজেশন শক্তির মানেই কি, আয়নাইজেশন শক্তি মানে কত ন্যূনতম শক্তি দিতে হবে, যে শক্তি দিয়ে আমি সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বাইরে বের করে আনতে পারবো। বোঝা গেল? তাহলে আমি কি বলবো? আমি বলবো যে লেফট টু রাইট আমি যদি কখনো যাই, তাহলে বাম থেকে ডান দিকে গেলে কি হতো, আমাদের আকার সেটা আমাদের হ্রাস পেত। তাহলে আকার যদি ছোট হয়ে যায় তাহলে কি হবে, আমাদের আকর্ষণ বল বৃদ্ধি পাবে। তাহলে আমাদের যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন এবং আমাদের যে নিউক্লিয়াস তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে আমি কার সাথে কার আকর্ষণ বলছি, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণ বল সেটা বৃদ্ধি পেয়ে যাবে। তার ফলে কি হবে, যে ইলেকট্রন বের করতে যে শক্তি লাগবে, তাহলে ইলেকট্রন বের করতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় বা ন্যূনতম শক্তি, তাহলে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি সেটার পরিমাণ আমাদের কি হবে, বেড়ে যাবে। তাহলে এটাই তো আমাদের আয়নাইজেশন এনার্জি। তাহলে কি বলবো, যে আয়নাইজেশন এনার্জি কিন্তু বেড়ে যাবে। তার মানে আমি ওয়ান শটে কি বলতে পারি, যে আকার যদি কমে যায় তাহলে আয়নাইজেশন এনার্জি কিন্তু বেড়ে যাবে। বোঝা গেল? একই কনসেপ্টটা যদি আমি এখন টপ টু বটম লাগাই, অর্থাৎ ওপর থেকে নিচে আসতে বলি, তাহলে আমি কি বললাম, যে ওপর থেকে নিচে যখন আমি একটা শ্রেণী বরাবর আসি তাহলে মৌল সমূহের আকার কিন্তু কি হয়, বৃদ্ধি পায়। তাহলে আকার যত বৃদ্ধি পাবে তত নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কি হবে, আকর্ষণ বলটা কমে যাবে। তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রন বলের মধ্যে যদি আকর্ষণ বল কমে যায় তাহলে ইলেকট্রনটাকে বার করতে কম শক্তি দিতে হবে। তাহলে আমি কি বলতে পারি, যে সর্ববহিস্থ ইলেকট্রন বের করতে কম শক্তি লাগবে, কম শক্তি লাগবে। তাহলে আমি বলতে পারি যে আমাদের আয়নাইজেশন এনার্জির মানটা কমে যাবে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে আকার যদি বাড়ে তাহলে আয়নাইজেশন এনার্জির পরিমাণ কিন্তু কমে। তাহলে এটাই আমাদের মন্ত্র, যে কি আকার কমলে আয়নাইজেশন এনার্জি বাড়বে, আকার বাড়লে আয়নাইজেশন এনার্জি কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের একটা রাফ আইডিয়া দিতে হবে স্টেবিলিটির, কিন্তু সেটার আগে আমি বেশ কিছু এক্সাম্পল দেখিয়ে দিই। জেনারেল এক্সাম্পলে আসি। দেখো গ্রুপ নাম্বার টু থেকে আছে, গ্রুপ নাম্বার টু তে আছে আমাদের বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজদি, তাই তো? তাহলে ওপর থেকে নিচে যখন আমি আসছি তখন কি হচ্ছে, আমাদের আকার বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হবে, আয়নাইজেশন এনার্জি হ্রাস পাবে। তার মানে সব থেকে কম আয়নাইজেশন এনার্জি কি হবে, আমি লিখেই দেখাই, বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি, তাই তো? তাহলে ওপর থেকে নিচে যখন আমি নামছি তখন কি হচ্ছে, আমাদের আয়নাইজেশন এনার্জি যেটা আছে সেটা তো আমাদের হ্রাস পাচ্ছে। তাহলে কি হবে, আমাদের সব থেকে কম হবে কার, রেডিয়ামের, কিন্তু রেডিয়ামকে আমি লিস্ট থেকে বাদ দেবো। তাহলে সব থেকে কম কার হবে, আমাদের বেরিয়ামের। আর সব থেকে বেশি কার হবে, আমাদের বেরিলিয়ামের। ঠিক আছে? তাহলে আমি কি বলবো, যে বেরিলিয়াম সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রংসিয়াম, তারপর বেরিয়াম। রেডিয়ামকে কিন্তু আমি এই লিস্টের মধ্যে ইনক্লুড করবো না। তাহলে আমার কথাটা কি বোঝা গেল? আমার কথাটা এটাই, যে আমি যদি এবার থেকে আকারের কথা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমি সমস্ত কিছুই মাথায় রাখতে পারবো। এইবার আমি যখন গ্রুপ 14 কথা বলবো তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো কাশি, গায়ে, সন্ত, প্রভু। তাহলে ওপর থেকে নিচের দিকে আমি যখন নামবো তখন কি হবে, আমাদের আকারটা বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পেলে কি হবে, আমাদের আয়নাইজেশন এনার্জি হ্রাস পাবে। তাহলে সব থেকে কম কার হবে, সব থেকে কম হবে আমাদের পিভির, আর সব থেকে বেশি কার হবে আমাদের সি এর। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে কাশি, গয়ে, সন্ত, প্রভু, এর মধ্যে সব থেকে বেশি কার হবে, সব থেকে বেশি হবে আমাদের সি এর, আর সব থেকে কম হবে কি, আমাদের পিভির। বাদ বাকি চিহ্ন যেরকম আছে সেরকম বসিয়ে দাও। একইভাবে আমি যদি গ্রুপ ওয়ান এর কথা বলি, তাহলে গ্রুপ ওয়ানে কে কে থাকে, গ্রুপ ওয়ানে থাকে হাই, লীনা, কা, রব, সে। ফারিয়ারকে আমি লিখবো না। তাহলে আমি কি বলবো, যে সব থেকে কম কার হবে, সব থেকে কম হবে সিজিএম এর, আর সব থেকে বেশি কার হবে আমাদের হাইড্রোজেনের। তাহলে কি বলবো, আমি এখানটায় এরকম বলে দেবো। বোঝা গেল আমার কথাটা? তাহলে এইটাই কিন্তু হয়ে গেল কি, আমাদের আয়নাইজেশন এনার্জির ক্রম। এইবার যখন আমি পর্যায়ের কথা বলবো না, পর্যায়ের ক্ষেত্রে একটা স্ট্রেঞ্জ জিনিস হবে। কি জিনিস হবে? দেখো, যখন আমি পর্যায় 2 এর কথা বলছি তাহলে কি কি আছে এখানে, বেট, সরি বারবার
সেকেন্ডে লিখে ফেলি আমি। তাহলে কি লিখবো? আমি লিখবো যে আমাদের পর্যায় 2 তে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন। তাহলে বাম থেকে যখন আমি ডান দিকে যাচ্ছি তাহলে কি হচ্ছে? এদিক থেকে এদিকে গেলে আমাদের আকার হ্রাস পাচ্ছে। তাহলে আকার যদি হ্রাস পায় তাহলে কি হবে? আয়নিক এনার্জি বৃদ্ধি পাচ্ছে। তাহলে চিহ্নটা কেমন হওয়া উচিত? চিহ্নটা তাহলে আমাদের এরকম হওয়া উচিত। বাট আমি যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন দেখবো যে আমাদের কিন্তু এটা এরকম হয় না, বরং কোথায় পরিবর্তন হয়? এইখানটায় আর এইখানটায় পরিবর্তন হয়। তাহলে প্রশ্ন হচ্ছে এই পরিবর্তনগুলো কেন হচ্ছে? ঠিক আছে, এবার এইটার যদি তোমাকে উত্তর খুঁজতে হয় তাহলে তোমাদেরকে ক্লাস 11 এর কোয়ান্টাম নাম্বার জানতে হবে। এবার কোয়ান্টাম নাম্বার আমি হালকা করে জাস্ট একটা আইডিয়া দিয়েছিলাম আগের দিন, তো আমি জাস্ট ওই ফিলিংটা দেখিয়ে দিচ্ছি এবং হালকা করে জাস্ট একটা রাফ আইডিয়া দিচ্ছি। এটা বুঝতে কিন্তু এখন তোমরা পারবে না, কারণ তোমরা এখন অরবিটাল কি জিনিস জানো না, সাবশেল জানো না, শেল জানো না, তাহলে এগুলো ছাড়া কিন্তু এটা বুঝতে পারবে না। জাস্ট যদি কখনো গুলিয়ে ফেলো তুমি আর তোমার বাই চান্স ইলেকট্রনিক কনফিগারেশন মনে থাকে যে কি করে বলেছিল দাদা যে এই জিনিসগুলো বোঝা যায়, তাহলে কিন্তু তখন তোমরা ফাইন্ড আউট করে নিতে পারবে। কি আমি বলেছিলাম যে আমি যখন ইলেকট্রন বিন্যাস করবো তখন আমি প্রথমে 1s ভরবো, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর ভরবো 4s, তারপর ভরবো 3d। তারপর আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এস এ ভরে দুটো, ঠিক আছে, তার মানে এস দুটো ইলেকট্রন ভরতে পারে। পি তে ভরবে কত? পি তে ভরতে পারবে 6টা ইলেকট্রন। ডি তে ভরতে পারবে কত? ডি তে ভরতে পারবে 10টা ইলেকট্রন। এবং এফ এ কতগুলো ভরে? এফ এ ভরে হচ্ছে আমাদের 14টা ইলেকট্রন। এইবার এই যে দুটো ভরতে পারে তার মানে কি এটা ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ভরতে পারে? তাহলে যদি ম্যাক্সিমাম ভরে যায় তাহলে তখন আমরা বলি যে এটা ফুললি ফিল্ড রয়েছে। আর যদি এর ঠিক অর্ধেক ভরে অর্থাৎ S1, T3, D5, F7, তাহলে তখন আমি বলি যে এরা হাফ ফিল্ড রয়েছে। এদেরকে কি বলি তখন? এদেরকে তখন বলি হাফ ফিল্ড। এবার যদি কখনো ফুললি ফিল্ড কেউ থাকে অথবা হাফ ফিল্ড থাকে তখন তাদের কি হয়? তাদের স্টেবিলিটি বা সুস্থিতি কিন্তু বেশি হয়। স্টেবিলিটি মানে কি? স্টেবিলিটি মানে সুস্থিতি। তাহলে যদি সুস্থিতি বেশি থাকে সে কি ইলেকট্রন ছাড়তে চাইবে? মানে ভাবো যে তুমি এখন খুব সুখে আছো, তুমি কি চাইবে যে তুমি যে জিনিসগুলোর জন্য সুখে আছো সেই জিনিসগুলো কেউ নিয়ে চলে যাক? চাইবে না নিশ্চয়ই। তাহলে যদি কেউ তার ইলেকট্রন বিন্যাস নিয়ে সুখী থাকে অর্থাৎ হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থেকে থাকে তাহলে সে কি তার থেকে ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে? চাইবে না। সে বরং আরো শক্ত করে ধরে রাখবে যে আমি এখন সুখে আছি, আমি আমার থেকে ইলেকট্রন নিতে দেবো না, তাই তো? তাহলে আমরা যদি দেখি না যে এইখানটায় এই বেরিলিয়ামের, তাহলে বেরিলিয়ামের আমি কি করতে পারি? বেরিলিয়ামের 4, তাহলে 1s2, 2s2, লাস্ট যে আমাদের সাবশেলটা আছে এই সাবশেলটা কি আমাদের ফুললি ফিল্ড হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আমাদের এই যে বেরিলিয়াম, এই বেরিলিয়ামটা খুবই স্টেবল হয়ে যাচ্ছে। ফলে এর কিন্তু আমাদের আয়নন শক্তি কম থাকে না, বরং এ বলছে যে আমি ইলেকট্রন ছাড়বো না, আমি খুব সুখে আছি, তাই এর আয়নন শক্তিটা বেশি হয়ে যাচ্ছে, ফলে এ আগে চলে আসছে। কিন্তু এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমি কি বলবো? নাইট্রোজেন বলবো 7, তাহলে কি 1s2, 2s2, তারপর 2p3, দেখো করলে 7 আসছে, তাহলে লাস্টে কি আসছে? লাস্টে আসছে 2p3। 2p3 মানে কি? 2p3 মানে আমাদের হাফ ফিল্ড স্টেবিলিটি, তাহলে এও কি স্টেবল, তাহলে এই কি ইলেকট্রন ছাড়তে চাইবে? চাইবে না, তখন নাইট্রোজেনও কি আগে চলে আসে। তাহলে আমি যদি এর অ্যাকচুয়াল অর্ডারটা বানাতে চাই তাহলে আমি কি বলবো? আমি যদি এর অর্ডারটা বানাই তাহলে এখানে আমি একটা সূক্ষ্ম চেঞ্জেস করব, যে চেঞ্জেসটা করলে কিন্তু আমার উত্তরটা সঠিক আসবে। তাহলে আমি কি বলবো? আমি বলবো লিথিয়াম, বেরিলিয়াম বলবো না, কি বলবো? বোরন। তারপর কি বলবো? বেরিলিয়াম। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন বলবো না, অক্সিজেন বলবো, তারপর নাইট্রোজেন বলবো। তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন। ঠিক আছে, তাহলে আমি কোথায় কোথায় চেঞ্জেস করলাম? আমি চেঞ্জেস করলাম এইখানটায়, আমি চেঞ্জেস করলাম এইখানটায়। কি করলাম? আগে যে ছিল তাকে পরে পাঠিয়ে দিলাম, আগে যে ছিল তাকে পরে পাঠিয়ে দিলাম। তারপর বাদ বাকি যা হবে আমাদের কি বাম থেকে ডান দিকে গেলে এর আকার কমে এবং আয়নন শক্তি বাড়ে। তাহলে আমি কি করব? চিহ্নটা এরকম বসিয়ে দেবো। তাহলে চিহ্ন কেমন হবে? চিহ্ন ঠিক এরকমই হয়ে যাবে, চিহ্নতে কোনো ফারাক থাকবে না। বোঝা গেল আমার কনসেপ্টটা? একই সাথে এই যে নিয়ন, নিয়ন কি আমাদের নোবেল গ্যাস, তাহলে নোবেল গ্যাসটা কি এমনিই সুস্থিত? ওরা তো সব থেকে সুস্থিত আমাদের পর্যায় সারণীতে, তাহলে এরা তো এমনি ইলেকট্রন ছাড়তে চাইবে না। এ বলবে আমি তো একদম সুখে আছি, আমি কেন ইলেকট্রন ছাড়তে চাইবো, আমি এমনিই কারোর সাথে বন্ড ফন্ড করি না এই কারণে। ঠিক আছে, তাই সব থেকে সুস্থিত কি হবে? সব থেকে সুস্থিত হবে আমাদের নোবেল গ্যাস। বোঝা গেল? আচ্ছা, ঠিক এরই কপি আমি দেখবো এর নিচে। লিথিয়ামের নিচে কে থাকে? লিথিয়ামের নিচে থাকে হাইলিনা, তাহলে কি হবে? সোডিয়াম। বোরনের নিচে কে থাকে? বেগুন আলু, তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম। বেরিলিয়ামের কে থাকে? বেটা মাঙ্গে, তাহলে ম্যাগনেসিয়াম। কার্বনের নিচে কে থাকে? কাসি, তাহলে কি সিলিকন। অক্সিজেনের নিচে সালফার। নাইট্রোজেনের নিচে ফসফরাস। ফ্লুরিনের নিচে ক্লোরিন। নিয়নের নিচে আর্গন। ঠিক আছে, মনে করো আমাদের যে পর্যায় সারণী আমরা করেছিলাম সেই পর্যায় সারণীতে কে কার নিচে থাকতো? দেখো পর্যায় সারণীটা যদি আমি আবার খুলি, নিচে চলে গেছে। হ্যাঁ দেখো, এই যে আমাদের কি বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, বোরনের নিচে অ্যালুমিনিয়াম, কার্বনের নিচে সিলিকন, নাইট্রোজেনের নিচে ফসফরাস, অক্সিজেনের নিচে সালফার, ক্লোরিনের নিচে আর্গন, লিথিয়ামের নিচে সোডিয়াম। ঠিক আছে, তাহলে এই ধর্মটাকেই কিন্তু আমি কাজে লাগিয়েছি যে আমাদের গ্রুপ ওয়াইজ
কে কার নিচে ছিল, ঠিক আছে? তাহলে আমি ওইটা দেখে দেখে কিন্তু বসিয়ে দিয়েছি। অর্থাৎ আমি এখানেও অর্ডারে কোথায় চেঞ্জ করছি, অর্ডারে কিন্তু আমি চেঞ্জ করছি অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, ঠিক যেরকম এখানে বোরন আর বেরিলিয়ামের মধ্যে করেছিলাম। আবার এই যে অক্সিজেন নাইট্রোজেনের মধ্যে যেরকম চেঞ্জ করেছিলাম, তেমনি ভাবে আমি সালফার আর ফসফরাসের মধ্যে কিন্তু চেঞ্জটা করলাম। বাদ বাকি আমি চিহ্নটা বসিয়ে দেবো। তাহলে চিহ্ন কি হবে, চিহ্ন কিন্তু এরকম হয়ে যাবে। বোঝা গেল আমার কথাটা? তাহলে কি হচ্ছে, এইটা কিন্তু আমাদের আয়নন শক্তির ক্রম হয়ে যাচ্ছে। এবার যদি আসি আমাদের পিরিয়ড 1 এর কথায়, অর্থাৎ পর্যায় 1, তাহলে পর্যায়ে 1 এ কে আছে, হাইড্রোজেন আর হিলিয়াম, ঠিক আছে? এবার হাইড্রোজেন তাহলে কি হবে, হাইড্রোজেনের হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে কি হবে 1s1, আর হিলিয়াম কি হবে 1s2। তাহলে এটা কি ফুললি ফিল্ড, এটা কি হাফ ফিল্ড? তাহলে কে বেশি স্টেবল হবে, স্টেবল হচ্ছে আমাদের 1s2, যে কিনা একটা নোবেল গ্যাস, ঠিক আছে? তাহলে এই যে নোবেল গ্যাস, এ কি বেশি স্টেবল, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের স্টেবল। তাহলে যদি স্টেবল হয়, এ কি ইলেকট্রন ছাড়তে চাইবে, চাইবে না। তাহলে ও কি বলবে, আমি ইলেকট্রন ছাড়বো না। তাহলে আমার কি হবে, ইলেকট্রন বার করতে গেলে বিশাল শক্তি দিতে হবে, তাহলে কি আয়নাইজেশন এনার্জির পরিমাণ বেড়ে যাবে। তাহলে লিথিয়ামের কিন্তু আয়নাইজেশন শক্তি বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পর্যায়ে 1 বুঝে গেলাম। এবার আসি আমাদের পর্যায়ে 15, এই শ্রেণী 15-তে। নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সবাই ভিখারি। তাহলে ওপর থেকে নিচে নামলে কি হয়, ওপর থেকে নিচে নামলে আমাদের আকারটা বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পেলে কি হবে, আমাদের আয়নাইজেশন শক্তি হ্রাস পাবে। তাহলে সব থেকে কম কি হবে, যে সব থেকে নিচে আছে, সব থেকে বেশি কি হবে, যার সব থেকে ওপরে স্থান রয়েছে, তাই তো? তাহলে আমি কি বলবো, যে নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সবাই ভিখারি। এদের মধ্যে থেকে সব থেকে বেশি কার হবে, সব থেকে বেশি হবে আমাদের নাইট্রোজেনের, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক, তারপর সিলিকন, তারপর বিসমাথ। বোঝা গেল? আচ্ছা, একইভাবে আমি যদি আমাদের অক্সিজেন গ্রুপের কথা বলি, তাহলে অক্সিজেন গ্রুপের ক্ষেত্রে কি হবে, অক্সিজেন গ্রুপের জন্য আমি বলবো যে ও স্টাইলসে তেল পলিশ, তাহলে পলিশটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে বসাবো হচ্ছে ও স্টাইলসে তেল, তাই তো? এবার উপর থেকে নিচে নামলে কি হচ্ছে, আমাদের আকার বৃদ্ধি পাচ্ছে। আকার বৃদ্ধি পেলে কি হয়, আমাদের আয়নন ক্ষমতা কিন্তু কমে যায়, তাই তো? আয়নন শক্তিটা বা আয়নন বিভবটা আমাদের কম হবে। তাহলে আমি কি চিহ্ন দেবো, আমি চিহ্ন দেবো যে সব থেকে নিচে যে আছে তার কি সব থেকে কম, আর সব থেকে উপরে যে আছে তার কি সব থেকে বেশি আয়নন শক্তি। তাহলে আমাদের সব থেকে বেশি আয়নন শক্তি বলার কাছে কি যাবে, এরকম চিহ্ন যাবে। আর তারপর থেকে কিন্তু এরকমই চিহ্ন থাকতে থাকবে, ঠিক আছে? গ্রুপ 17 জন্য আমি একইভাবে কি লিখবো, ফির, কাল, বাহার, আই। আন্টিকে আমি লিখবো না, আন্টি খুবই খতরনাক, সে তেজস্ক্রিয়। তাহলে বাদ বাকি কি পড়ে থাকলো, আমাদের এরকমই কিন্তু চিহ্ন পড়ে থাকলো। এইবার আসছি আমরা আমাদের এক্সেপশনে। এক্সেপশন কোথায় থাকে, আমাদের গ্রুপ 13-তে। তাহলে এক্সেপশন কি আছে, দেখো এক্সেপশনটা মনে রাখার জন্য আমার কাছে একটা ট্রিক রয়েছে। কিরকম ট্রিক, একটা ডাব্লু আঁকবে এরকম ভাবে, এই একটা ডাব্লু গেল, তারপর এই আসলো, তারপর এরকম আসলো, তারপর এরকম আসলো। ডাব্লুটার শেপ মনে রাখতে হবে, ঠিক আছে? এইবার তুমি পরপর লেখো, তুমি পরপর কি লেখো, বেগুন, আলু, গাজর, ইন, ঠেলা, এরকম পরপর লেখো না, সেটাকে পরপর লেখো। প্রথমে আসলো বেগুন, তারপর আসলো আলু, তারপর কি গাজর, ইন, ঠেলা, এরকম ভাবে লেখো। এবার দেখো সব থেকে ওপরে কে আছে, ভালো করে লক্ষ্য করো, দেখো সব থেকে ওপরে আছে আমাদের বেগুন, তাই তো? তার মানে সব থেকে বেশি কার, সব থেকে বেশি হচ্ছে বেগুনের। তারপর ওপরে কি আছে, তারপর দেখো ওপরে রয়েছে আমাদের টিএল, তাহলে তারপর কি আছে, তারপর রয়েছে আমাদের টিএল। তারপর দেখো উপরের দিকে কি আছে, তারপর আছে আমাদের গ্যালিয়াম, তাহলে তারপরে কি আছে, গ্যালিয়াম। তারপর দেখো উপরের দিকে কি আছে, তারপর আছে আমাদের অ্যালুমিনিয়াম। তারপর দেখো সব থেকে নিচে কি আছে, ইন্ডিয়াম, তাহলে তারপর কি হবে, আমাদের ইন্ডিয়াম। তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু আয়নন শক্তির ক্রম। এটা কার ক্রম, আমাদের আয়নন শক্তির ক্রম। কার জন্য, গ্রুপ 13 মৌলদের জন্য। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ট্রিক মনে রাখার জন্য, যে কিভাবে আমি গ্রুপ 13 মৌলদের আয়নন শক্তি মনে রাখবো। বোঝা গেল? ব্যাস। তাহলে এইগুলোই ছিল আমাদের ব্যতিক্রম, যেগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সব করে নিয়েছি। কেন আমাদের এই ক্ষেত্রে আমি এই পরিবর্তনটা দেখতাম, কারণ এই ক্ষেত্রে পরিবর্তন দেখতাম আর এই ক্ষেত্রে পরিবর্তন দেখতাম, একইভাবে এদের নিচেও কি আমি এই জায়গাগুলোতে পরিবর্তন দেখতাম, ঠিক আছে? আর আমাদের গ্রুপ 13-তে তো পুরোটাই আমাদের কি আলাদা আলাদা আমরা দেখতাম। এটা মনে রাখার পদ্ধতি কি, ডাব্লু আঁকবো একটা এরকম ভাবে, এই আঁকলাম, এই আঁকলাম, ঠিক আছে, এই গেল, তারপর আবার এরকম নামবে, আর এই মাথাটা এরকম যাবে, অর্থাৎ শুরুর মাথাটা কিন্তু উপরে থাকবে, আর শেষের মাথাটা কিন্তু তার থেকে একটু নিচে থাকবে, ঠিক আছে? আর এই যে এই মাঝখানের অংশটা, সেটা কিন্তু তার থেকে নিচে থাকবে। তারপর এইটা আমাদের উপরে থাকবে, আর এই দিক কার্ডটা কিন্তু আমাদের নিচে থাকবে। তাহলে এরকম ভাবে আমরা একটা ডাব্লু কে কিন্তু কল্পনা করতে পারি, যার মাধ্যমে কিন্তু আমরা এই অর্ডারটা মনে রাখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল কি দ্বিতীয় প্রপার্টি। এবার তাহলে তৃতীয় প্রপার্টিতে চলে যাক। তৃতীয় প্রপার্টি কি বলছে, তৃতীয় প্রপার্টি বলছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি, ধরো গোলু আর মলু একসাথে খেতে গেছে। এর নাম কি, এর নাম হচ্ছে আমাদের মলু, আর এর নাম কি, এর নাম হচ্ছে আমাদের গোলু, ঠিক আছে? এর নাম কি গোলু, আর এর নাম মলু। এরা একটা থালাই অর্ডার দিয়েছে, যেই থালার মধ্যে কিন্তু ওদেরকে একসাথে খেতে দিয়েছে। এবার গোলুর খাওয়ার ক্ষমতা কি বেশি, আর মলুর খাওয়ার ক্ষমতা দেখেই বুঝতে পারছো খুব কম। তাহলে মলু কি হবে, মলুর কাছে কিন্তু ভাগটা খুব কম চলে আসলো, কিন্তু গোলুর যেহেতু খাওয়ার ক্ষমতা বেশি, গোলুর কাছে কিন্তু খাওয়ারের ভাগটা বেশি চলে আসলো। ঠিক এরকমটাই হয় আমাদের সমযোজী বন্ধনের ক্ষেত্রে। আমরা যখন একটা সমযোজী বন্ধন করছি, যেমন ধরো হাইড্রোজেন
এবং ক্লোরিন এরা কি করলো, পরস্পর সমযোজী বন্ধন করলো। তো এদের মাঝখানে কি থাকে, এদের ইলেকট্রনটা থাকে, যে ইলেকট্রনটার জোরটা দিয়ে কি এরা বন্ধন গঠন করেছে। এবার এই ইলেকট্রন জোড়টা কি একদম মাঝামাঝিতে থাকে না, বরং কারুর দিকে কিন্তু চেপে যায়। অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রনগুলো থাকে এদেরকে আমরা ইলেকট্রন ক্লাউড হিসেবে বর্ণনা করি। তো এই ইলেকট্রন ক্লাউডটা যে কোনো একজনের দিকে চেপে যায় যার ক্ষমতা বেশি। তো এরকম ভাবেই আমরা বলে থাকি যে আমাদের ক্লোরিনের ইলেকট্রন জোড়কে টেনে নেওয়ার ক্ষমতাটা বেশি। কি বলবো, যে ইলেকট্রন জোড়কে টেনে নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু আমাদের ক্লোরিনের বেশি। আর হাইড্রোজেনের কি বলবো, হাইড্রোজেনের এই ক্ষমতাটা কম। তাহলে এই যে ক্ষমতা, কি ক্ষমতা, সমযোজী বন্ধনে থাকা অবস্থায় সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার যে ক্ষমতা তাকেই আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কি বলবো, যে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন বন্ধনস্থ ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা তাকেই বলি আমরা তড়িৎ ঋণাত্মকতা। এবার একটা কথা বলো, যে এই যে ছেলেটা তার খাওয়ার ক্ষমতা বেশি, এই ক্ষমতার কি কোনো একক আছে? আছে? নেই। ওর খাওয়ার ক্ষমতা বেশি, এরকম তো না যে আমি তার আবার কোনো রেট বার করছি যে 1 সেকেন্ডে এত পরিমাণ বেশি খেয়ে নেয়, না, ছেলেটার খাওয়ার ক্ষমতা বেশি, তাই তো? তাহলে এটার কি কোনো একক থাকবে? না, তাহলে এর কিন্তু কোনো একক থাকবে না। এবং এটা মাপার জন্য কিন্তু আমরা একটা বিশেষ স্কেল ব্যবহার করি, যেটা হচ্ছে আমাদের পাউলিং স্কেল। ঠিক আছে, আরো স্কেল থাকে, মূলিকান স্কেল থাকে, বাট আমাদের এইসব তো পড়ার বিষয় না, এটাও এক্সট্রা ইনফরমেশন যে পাউলিং স্কেল বলে একটা স্ট্যান্ডার্ডাইজ স্কেল কিন্তু আমাদের ক্ষেত্রে থাকে। বোঝা গেল? আচ্ছা, যেহেতু এটাও একটা পর্যাবৃত্ত ধর্ম, তাহলে একইভাবে এরও একটা আমি কি শ্রেণী বরাবর ক্রম পাবো, আবার পর্যায় বরাবর একটা ক্রম দেখতে পাবো। তাহলে সেগুলো কিন্তু আমাদেরকে এবার ডিসকাস করতে হবে। এবার আবারও একই জিনিসে চলে যাই, আমাদের আকারের কাছে। দেখো আবারও কি বলছি, যে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। একটা আমাদের বড় পরমাণু আছে, একটা আমাদের ছোট পরমাণু আছে। তাহলে এখানে কি বাইরে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই কি বাইরে সব ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা এবার ভাবো, এই যে আমাদের বড় পরমাণুটা, এর সাথে যখন কারোর বন্ধন গঠন হবে, তাদের মধ্যে কি আছে, ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনটাকে কি এ সহজে টানতে পারবে? কারণ এই নিউক্লিয়াস থেকে, এই নিউক্লিয়াস টানবে তো সামনের যে ইলেকট্রন জোড়টা রয়েছে সেই ইলেকট্রন জোড়কে কে টানতে পারবে? প্লাস কেউ টানতে পারবে, প্লাসটাকে নিউক্লিয়াস। তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটাও বেশি না? ওই যে বন্ধনস্থ ইলেকট্রন তাকে যখন টানতে হবে, কে টানবে? সামনের জনের নিউক্লিয়াস টানবে। তাহলে ওই নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যে ক্লাউড, তার দূরত্বটা তো খুব বেশি। তাহলে যদি দূরত্বটা বেশি হয়, আকর্ষণটা কি কম হবে? তাহলে আমি কি বলতে পারি যে আমাদের আকর্ষণ ক্ষমতাটা কম হবে? কিন্তু এর সামনে যদি একটা ইলেকট্রন ক্লাউড থাকে, এর সাথে তো এর যে নিউক্লিয়াস তার দূরত্বটা কম। সামনে যে পরমাণুটার সাথে এর সমযোজী বন্ধন গঠন হয়েছে, তার যে ইলেকট্রন ক্লাউড, এটা কি, এটা হচ্ছে তার ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে, তার সাথে এর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের তো দূরত্বটা কম, তাহলে এদের মধ্যে কি দূরত্বটা কম। তাহলে যেহেতু দূরত্বটা কম, তাই কি হবে, আকর্ষণের যে ক্ষমতা, সেই আকর্ষণ ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে যাবে। আর যদি এই ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়, তাকেই আমরা কি বলি, তাকেই আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমি কি বলবো, যে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বড়দের জন্য কি হয়, কম হয়, আর ছোটদের জন্য কি হয়, ছোটদের জন্য বেশি হয়। বোঝা গেল? তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে বাম থেকে ডান দিকে গেলে যেহেতু পারমাণবিক আকার আমাদের হ্রাস পায়, তাই জন্য আমি বলতে পারি যে এদের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কেন? কারণ তড়িৎ ঋণাত্মকতা মানে কিছুই না, ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতা। তাহলে যদি দূরে থাকে, বড় হয়ে যায়, তাহলে কি হবে, দূরত্ব বেশি হবে, তাহলে দূরে থাকলে কম টানতে পারবে। আর যদি ছোট থাকে, তাহলে ছোট থাকলে কি হবে, দূরত্বটা কম থাকবে, তাহলে কিন্তু শক্ত করে টানতে পারবে, জোরে টানতে পারবে। আর ওই টানার ক্ষমতাটাই কি, টানার ক্ষমতাটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এইটাই আমি যদি কাজে লাগাই হচ্ছে আমাদের ওপর থেকে নিচের জন্য, তাহলে কি বলবো, তাহলে বলবো যে ওপর থেকে নিচে আসলে কি বলেছি, ওপর থেকে নিচে আসলে বলেছি যে আমাদের মৌলগুলোর পারমাণবিক যে আকার সেটা বৃদ্ধি পায়। তাহলে আকার বৃদ্ধি পেলে কি হবে, সাইজে বড় হয়ে গেল। তাহলে দূর থেকে টানতে হবে নিউক্লিয়াসকে, তাহলে ওই নিউক্লিয়াসের কি আকর্ষণ করার ক্ষমতাটা কমে যাবে। তাহলে কি বলবো, যে আকর্ষণ ক্ষমতা, সেই ক্ষমতাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ফলে তার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সেটা কিন্তু কমে যাচ্ছে। বোঝা গেল? ব্যাস, তাহলে এইটুকুই। এবার আমাকে একটা কথা বলো, ইলেকট্রন যে টানছে, কখন টানছে বলছি, সমযোজী বন্ধনে থাকা অবস্থায়। তার নিষ্ক্রিয় গ্যাসগুলো কি সমযোজী বন্ধন গঠন করে? করে না, ওরা তো নিজেদের মতো থাকে। নোবেল গ্যাস, নোবেল গ্যাস কেন বলি, কারণ ওরা কারোর সাথে কি বন্ডিং করে না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা তো আমাদের কোনো কি বন্ডিং করছে না, তাহলে এদের তড়িৎ ঋণাত্মকতা থাকবে? থাকবে না। তাই এদের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু পাউলিং স্কেলে সাধারণত শূন্য বা অসংজ্ঞায়িত ধরা হয়। কেন? কারণ এরা কিন্তু রাসায়নিক বন্ধনে অংশগ্রহণই তো করে না। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু আমাদের একটা ব্যতিক্রম বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে পর্যায় 2 এর কথা ভাবি। পর্যায় 1 এর সাথে কেন তুলনা করলাম না, কারণ ওখানে হাইড্রোজেন আর হিলিয়াম রয়েছে। হিলিয়ামের জন্য তো আমি ইলেকট্রোনেগেটিভিটি শূন্য ধরবো। বোঝা গেল? কারণ ওটা কি একটা নোবেল গ্যাস। তাহলে পর্যায় 2 এর কথা ভাবি। পর্যায় 2 তে কে আছে? পর্যায় 2 তে আছে হচ্ছে আমাদের লিথিয়াম, বেরিলিয়াম,
বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়নকে আমি লিখবো না। কেন লিখবো না? কারণ ওটা কি একটা নোবেল গ্যাস, ওর তো আমি জিরো ধরবো। ঠিক আছে, এইবার বাম থেকে ডান দিকে গেলে কি হয়? বাম থেকে ডান দিকে গেলে আমাদের আকার কি হয়? হ্রাস পায়। আর আকার হ্রাস পেলে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। কেন? কারণ আকার হ্রাস পেলে মানে কি ছোট হয়ে যাচ্ছে। ছোট হলে কি টানার ক্ষমতা বেশি হয়ে যাবে। কারণ কি ওই যে নিউক্লিয়াস আর সামনের জনের যে ইলেকট্রন ক্লাউড, তাদের মধ্যবর্তী দূরত্বটা কমে যাবে। আর কমে গেলে কি হবে? তাকে সহজে টানতে পারবে। তাহলে কি হবে? টানার ক্ষমতা বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বেড়ে যাওয়া বা তড়িৎ-ঋণাত্মকতা বেড়ে যাওয়া। তাহলে সবচেয়ে বেশি কার হবে? সবচেয়ে বেশি হবে আমাদের ফ্লুরিনের। আর সবচেয়ে কম কার হবে? সবচেয়ে কম হবে হচ্ছে আমাদের লিথিয়ামের। তাহলে আমি অর্ডারটা কেমন বলবো? অর্ডারটা বলবো আমরা এরকম। বোঝা গেল? তাহলে অর্ডার কি হবে? এরকম। এই যে ফ্লুরিন পুরো পর্যায় সারণীতে এর কিন্তু তড়িৎ-ঋণাত্মকতা সর্বাধিক। এর যে মানটা পাউলিং স্কেলে সেটা হচ্ছে 4.0। এবার 0.5 করে কমাও, তাহলে বাকিদের কি পাউলিং স্কেলের মানটা তুমি পেয়ে যাবে। যেমন যদি 4.0 থেকে আমি 0.5 কমাই তাহলে কি হবে? 3.5। অর্থাৎ অক্সিজেনের পাউলিং স্কেলের মান কত? 3.5। নাইট্রোজেনের কত হবে তাহলে? 0.5 কমালে 3.0। এর কত হবে তাহলে? 2.5। এর কত হবে? 2.0। বেরিলিয়ামের কত হবে তাহলে? 1.5। আর লিথিয়ামের কত হবে তাহলে? 1.0। একইভাবে আমি যদি এর নিচে আসি ক্লোরিন, তাহলে ক্লোরিনের কত হয়? ক্লোরিনের হয় হচ্ছে 3.1। এর কত হয়? 3.1। তাহলে এরকম ভাবে কিন্তু এদের একটা অর্ডার থাকে, যেগুলো পাউলিং স্কেলে কি আমরা এদেরকে মান দিতে পারি। আমি কি কোনো একক বলছি যে 4 মিলিগ্রাম, অ্যামস্ট্রং, পিকোমিটার, কিলোমিটার, এরকম কিছু একক দিচ্ছি? দিচ্ছি না। কেন? কারণ এটা একটা একক। তাহলে মানগুলো কেন আসছে? মানগুলো একটা হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশনের বেসিসে কিন্তু আমরা ক্রিয়েট করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি পর্যায় 3 এর কথা বলি, তাহলে পর্যায় 3 এ কি আছে? পর্যায় 3 এ আছে হচ্ছে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার অ্যান্ড ক্লোরিন। আর্গনকে বলবো না, আর্গন কি একটা নিষ্ক্রিয় মৌল। তাহলে নিষ্ক্রিয় মৌলকে আমি এই ক্যাটাগরিতে ধরি না। তাহলে আবার একই জিনিস, বাম থেকে ডান দিকে গেলে কি হবে? আমাদের আকার কিন্তু হ্রাস পায়। আকার হ্রাস পেলে কি হবে? আমাদের ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে সব থেকে বেশি কার হবে? যে সব থেকে ডান দিকে আছে। তাহলে কি হবে? সবচেয়ে বেশি হবে আমাদের ক্লোরিনের। তাহলে আমি এগুলোটা কেমন দেবো? এরকম চিহ্ন দেবো। তাহলে চিহ্নগুলো কেমন হয়ে গেল? চিহ্নগুলো এরকম হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমাদের কি পর্যায় 3 হয়ে গেল। এবার চলে আসি আমরা গ্রুপের ক্ষেত্রে। তাহলে গ্রুপের ক্ষেত্রে আমি যদি বলি গ্রুপ 1 এর কথা, তাহলে গ্রুপ 1 কে আছে? গ্রুপ 1 আছে আমাদের হাই, লি, না, কে, রাব, সে, ফারিয়ার। এবার ফারিয়ারকে তো আমি ধরবো না, কারণ ওটা তেজস্ক্রিয়। তাহলে বাদ বাকিদেরকে আমি যদি লিখতে যাই, তাহলে ওপর থেকে নিচে গেলে কি হচ্ছে? ওপর থেকে নিচে গেলে আমাদের যে তড়িৎ ঋণাত্মকতা, আয়নাইজেশন এনার্জি না। আয়নাইজেশন এনার্জি কি হয়? আয়নাইজেশন এনার্জি যেহেতু আকার বাড়ে তাই কি কমে। আর তড়িৎ ঋণাত্মকতা কি হবে? তড়িৎ ঋণাত্মকতা যেহেতু আকার বাড়ছে তাহলে কি কমে যাবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতাও কি আমাদের কমছে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা আমাদের যদি কমে, তাহলে সব থেকে কম কার হবে? যে সব থেকে নিচে রয়েছে সিজিএম। আর সব থেকে বেশি কার হবে? যে সব থেকে ওপরে রয়েছে। তাহলে কি হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের কি হবে? সব থেকে বেশি। আর আমাদের যে সিজিএম তার কি সব থেকে কম। তাহলে আমি চিহ্নগুলো কেমন দেবো? আগে লিখে নিই যে হাই, লি, না, কে, রব, সে। সব থেকে বেশি কার হবে? সব থেকে বেশি হবে হাইড্রোজেনের। তারপর কি চিহ্নগুলো এরকম হতে থাকবে। এবং সব থেকে কম কার হবে? সিজিএম। আর মনে রাখবে যে এই সিজিএমটাই কি পুরো পর্যায় সারণীর সব থেকে কম। যেটার ভ্যালু কত? যেটার ভ্যালু হচ্ছে 0.7। কত? 0.7। এর ভ্যালু হচ্ছে 0.7 পাউলিং স্কেলে। এটাই আমাদের পুরো পর্যায় সারণীর সব থেকে কম তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন মৌল। বোঝা গেল? আচ্ছা, এবার যদি আমি বলি আমাদের গ্রুপ 2 এর কথা, তাহলে গ্রুপ 2 তে কারা থাকে? গ্রুপ 2 তে থাকে হচ্ছে আমাদের বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। তাহলে আমি কি বলবো? বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজিকে লিখবো না কারণ ও তেজস্ক্রিয়। তাহলে সব থেকে নিচে কে আছে? বেরিয়াম। তাহলে এর কি হবে? সব থেকে কম হবে কি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমি কি বলবো? যে বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, তাই তো? তাহলে সব থেকে কম কার হবে? সব থেকে কম হবে বেরিয়াম। সে খোঁজা খাবে। তারপর কি এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে সব থেকে বেশি কার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা? সেটা হচ্ছে আমাদের বেরিলিয়াম। তারপর যদি আমি আমাদের 15 নম্বর গ্রুপের কথা বলি, তাহলে 15 তে কে আছে? নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সবাই, ভিখারি। তাহলে কি হবে? ওপর থেকে নিচে গেলে ক্রমশ কিন্তু আমাদের কমতে থাকবে। তাহলে সব থেকে বেশি কার হবে? হবে আমাদের নাইট্রোজেনের, তারপর কি ফসফরাসের, তারপর আর্সেনিকের, এসবি মানে অ্যান্টিমনি এবং বিসমাথ এদেরটা প্রায় ইকুয়াল হয়, অথবা তুমি একই সাইন দিতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে? তারপর যদি আমি গ্রুপ 16 কথা বলি, গ্রুপ 16 তে কে আছে? আমাদের অক্সিজেন ফ্যামিলি। তাহলে কি বলবো? ও, স্টাইল, সে, তেল, পলিশ, তাই তো? তাহলে এখানেও কি হবে? আমি ওরকম একই চিহ্ন দিয়ে দেবো যে উপর থেকে যত আমি নিচের দিকে নামবো তত কি হবে? আমাদের আকার বৃদ্ধি পাবে, ফলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কমতে থাকবে। ঠিক আছে? তারপর আমি যদি বলি হ্যালোজেনদের কথা, অর্থাৎ গ্রুপ 17, তাহলে আমি কি বলবো? ফির, কাল, বাহার, আই, আন্টিকে আমি নেবো না। তাহলে আমি কি বলবো? যে ওপর থেকে নিচে নামলে কি হবে? আমাদের ক্রমশ আকারটা বৃদ্ধি পাবে এবং আমাদের যে তড়িৎ ঋণাত্মকতা সেটা কি কমতে থাকবে। যার মধ্যে এটা কি? এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, যার তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4.0। ঠিক আছে? ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে 3.1। বোঝা গেল?
এবার দেখো আমি এখানে কিন্তু গ্রুপ 13 আর গ্রুপ 14 কথা বলিনি, কেন? কারণ ওদের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সেপশন দেখতে পাই। তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট না, ক্লাস 10th লেভেলে আসবেই না, আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু কেউ যদি এক্সট্রা জানতে চাও তার জন্য আমি বলে দিচ্ছি, যেটা তোমাদের পরবর্তীকালে যেই বা নিট দিতে কাজে লাগবে। কি, প্রথমে লিখবো আমাদের বোরন, তারপর লিখবো আমাদের থ্যালিয়াম, তারপর লিখবো আমাদের ইন্ডিয়াম, তারপর লিখবো আমাদের গ্যালিয়াম, তারপর লিখবো আমাদের অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অর্ডারটা এরকম হয়ে থাকে। চিহ্ন কেমন দেবো? বোরনের সব থেকে বেশি, তারপর এরকম ভাবে কিন্তু আমাদের চিহ্নটা আসতে থাকবে। বোঝা গেল? এইবার এর মানগুলো যদি আমি বলতে চাই, তাহলে বোরনের মান হয় আমাদের 2.0, থ্যালিয়ামের মান হয় 1.8, ইন্ডিয়ামের মান কত হয় আমাদের 1.7, গ্যালিয়ামের মান কত হবে 1.6, এবং অ্যালুমিনিয়ামের মান কত হয় 1.5। তাহলে দেখো এই অর্ডারটা কিন্তু এ স্যাটিসফাই করছে। ঠিক আছে, যদি তোমরা নিজেদের থেকে চেক করতে চাও না কখনো, জাস্ট গুগলে সার্চ করবে। গুগল কি করবে? গুগল করবে যে পলিং স্কেল টেবিল। কি করবে? পলিং স্কেল টেবিল। ঠিক আছে, তাহলে দেখবে এক একটা টেবিলে এক এক রকম মান পেয়ে যাবে, বাট অর্ডারটা তার থেকে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কোথাও হয়তো 1.7 এর জায়গায় একটু অন্যরকম মান দেখতে পেলে, কিন্তু তুমি অর্ডারটা খেয়াল করবে যে অর্ডারটা ঠিক আসছে কিনা। ঠিক আছে, আচ্ছা, তারপর যদি আমি বলি যে আমাদের গ্রুপ 14 কথা, তাহলে গ্রুপ 14 ক্ষেত্রে কি লিখবো? প্রথমে লিখবো কার্বন, তারপর লিখবো আমাদের পিবি। ঠিক আছে, তারপর লিখবো আমাদের এসআই, তারপর লিখবো আমাদের জিই, তারপর লিখবো আমাদের এসএন। এইবার আমরা মাথায় রাখবো যে আমাদের এই যে লাস্টের তিনটে আছে এদের মানটা প্রায় একই। ঠিক আছে, এই চিহ্নগুলোর মানে কি ইকুইভ্যালেন্ট, মানে এদের মানটা প্রায় একই। ঠিক আছে, তারপর কার্বন সব থেকে বেশি হবে, আর পিবি কি তারপরে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রুপ 13 আর 14 অর্ডার। এক্সেপশন কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট না? তোমাদের জন্য আসবেই না, লিখে দিতে পারি আমি। ঠিক আছে, যদি কোনো স্কুল দিয়ে দেয় তাহলে কি বলবো, মানে ওটা 11-এর জিনিস দিয়ে দিচ্ছে তোমাদেরকে। 11-এও এগুলো বোর্ডসে আসবে না, কোথায় আসে? যেই বা নিটে আসে। ঠিক আছে, আমি জাস্ট জানিয়ে দিলাম তোমাদেরকে এই জিনিসটা। তো আমাদের তরিতীর্থ কথা কমপ্লিট হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের জারণ বিজারণ ধর্ম। এবার এই জারণ বিজারণ ধর্ম, জারণটা কি, বিজারণটা কি, এটা আমরা পড়বো জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব ধাতুবিদ্যা অধ্যায়ে। এখন আমি পর্যায় সারণীতে যেটুকু লাগবে সেটুকু তোমাকে বলে দেবো। তার জন্য তুমি একটা জিনিসই মনে রাখবে, কি, ব দিয়ে বিজারণ, ব দিয়ে বর্জন। তাহলে তুমি মনে রাখবে যে ইলেকট্রন বর্জন ক্ষমতা যদি কারোর বেশি হয়, ইলেকট্রন বর্জন ক্ষমতা যদি কারোর বেশি হয়, তাহলে তার বিজারণ ক্ষমতা বেশি হবে। কি বলছি? যে ইলেকট্রন বর্জন ক্ষমতা যদি কারোর বেশি হয়, তাহলে তার বিজারণ ক্ষমতা বেশি হবে। বিজারণ ক্ষমতা বেশি হওয়া মানেই কি? তার জারণ ক্ষমতা কম। ঠিক আছে, আচ্ছা, যার বিজারণ ক্ষমতা বেশি সে কি? সে আমাদের ভালো বিজারক হবে। ঠিক আছে, আর যার জারণ ক্ষমতা কম সে কি হবে? সে খারাপ জারক হবে। ঠিক আছে, আচ্ছা, এবার তার অপোজিট যদি আমি বলি যে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা যদি বেশি হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আর যার জারণ ক্ষমতা বেশি সে কি হবে? সে আমাদের উৎকৃষ্ট জারক হবে। অপরপক্ষে কি বলতে পারি? বিজারণ ক্ষমতা তাহলে কি হবে? বিজারণ ক্ষমতা আমাদের কম হবে। তাহলে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বাড়লে বিজারণ ক্ষমতা কম হয়, অর্থাৎ সে কিন্তু আমাদের নিকৃষ্ট বিজারক বা খারাপ বিজারক হবে। বোঝা গেল এই অ্যানালজিটা? এই দুটো জিনিস যদি তোমরা মাথায় রাখো, তাহলেই কিন্তু তোমাদের পর্যায় সারণীর কোনো প্রশ্ন এই পার্ট থেকে বাদবে না। বোঝা গেল? আচ্ছা, তাহলে আবার দেখে নেওয়া যাক যে একটা বড় পরমাণুর ক্ষেত্রে কি হয়, একটা ছোট পরমাণুর ক্ষেত্রে কি হয়। তাহলে ভালো করে ভাবো যে এই একটা ইলেকট্রন রয়েছে আর এই একটা ইলেকট্রন রয়েছে, এটা বড় পরমাণু, এটা কি ছোট পরমাণু। এবার বড় পরমাণু নিউক্লিয়াসও ধরে রেখেছে একে, আর ছোট পরমাণু নিউক্লিয়াসও কিন্তু একে ধরে রেখেছে, তাই তো? তাহলে একেও ধরে রাখছে নিউক্লিয়াস, একেও ধরে রাখছে নিউক্লিয়াস। এবার বলো তো, এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা কি বেশি? বেশি। তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলটা কি কম? কম। যদি আকর্ষণ বল কম হয়, তাহলে একে কি এ বর্জন সহজে করতে পারবে? পারবে। তাহলে আমি কি বলতে পারি যে এর বর্জন ক্ষমতা বেশি? আমি কি এটা বলতে পারি বর্জন ক্ষমতা বেশি? তাহলে কি আমি বলতে পারি যে এর বিজারণ ধর্ম বেশি? তাহলে আমি বলতে পারি যে এর বিজারণ ধর্ম বেশি। অর্থাৎ এ কি, এ হচ্ছে আমাদের উৎকৃষ্ট বিজারক। উৎকৃষ্ট বিজারক। কিন্তু এদের মধ্যে কি, এদের মধ্যে আমাদের দূরত্বটা কম। এদের মধ্যে কি দূরত্ব কম। দূরত্ব কম হলে কি হবে? এদের মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে। আকর্ষণ বল বেশি হলে কি হবে? ইলেকট্রন কি বর্জন করতে পারবে? পারবে না। তাহলে ইলেকট্রন বর্জন ক্ষমতা কি হবে? কম হবে। বরং যেহেতু এর আকর্ষণটা কম, তাহলে অন্য কোনো ইলেকট্রন আসলে তাকে বরং আকর্ষণ করতে পারবে, অর্থাৎ গ্রহণ করতে পারবে কিন্তু সহজে। তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রন গ্রহণ ক্ষমতাটা বেশি। তাহলে কি বলতে পারি? যে গ্রহণ ক্ষমতা বেশি। তাহলে যদি বর্জন ক্ষমতা কম হয় তাহলে কি কম? তাহলে আমাদের বিজারণ ক্ষমতা কম। বর্জন ক্ষমতা যদি কম হয় তাহলে কি হবে? বিজারণ ক্ষমতা কম। অর্থাৎ কি আমাদের জারণ ক্ষমতা বেশি। তাহলে কি হবে? জারণ ক্ষমতা বেশি। ব্যাস, তার মানে কি এটা ভালো বিজারক বা উৎকৃষ্ট, সরি, ভালো জারক বা উৎকৃষ্ট জারক, তাই তো? তাহলে এইটুকু যদি আমরা মাথায় রাখি, তাহলেই কিন্তু আমাদের পুরো জিনিসটা এবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে বাম থেকে যখন আমি ডান দিকে যাব, তখন কি হচ্ছে? তখন আমাদের আকার হ্রাস পাচ্ছে।
তাই তো? এবার যদি আকার হ্রাস পায় তাহলে কি হবে? আকার যখন ছোট তখন বর্জন ক্ষমতা কি আমাদের কম। তাহলে আমি কি বলবো? যে এর বর্জন ক্ষমতা কম। কেন বর্জন ক্ষমতা কম? কারণ আমাদের যে আকর্ষণ, সেই আকর্ষণটা কিন্তু বেশি। নিউক্লিয়াস কি ইলেকট্রনকে শক্ত করে ধরে রেখেছে। তাহলে যদি বর্জন ক্ষমতা কম হয় তাহলে কি হবে? তাহলে আমাদের বিজারণ ক্ষমতা কিন্তু কম হবে। তাহলে বিজারণ ক্ষমতা যদি কম হয় তাহলে কি বেশি হবে? তাহলে আমাদের জারণ ক্ষমতাটা বেশি হবে। বোঝা গেল? তাহলে এটা কি হবে? এটা হবে একটা উৎকৃষ্ট জারক, বা আমি কি বলতে পারি? নিকৃষ্ট বিজারক। বলতে পারি কি এরকম? বলতে পারি। ঠিক আছে? আর যদি এর অপোজিটটায় যাই, তাহলে ওপর থেকে নিচে গেলে আমি কি পড়েছি? ওপর থেকে নিচে গেলে আমি পড়েছি আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পেলে কি হবে? এদের মধ্যে আকর্ষণ বলটা কম হবে। আকর্ষণ বল কম হলে কি হবে? এই ইলেকট্রনটা সহজে বর্জন করতে পারবে। তাহলে আমি কি বলতে পারি? যে ইলেকট্রন বর্জন ক্ষমতা কি এর বৃদ্ধি পাবে। ইলেকট্রন বর্জন ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানে কি? বিজারণ ধর্ম বৃদ্ধি পাওয়া। তাহলে বিজারণ ধর্ম যদি বৃদ্ধি পায় তাহলে কি কমবে? তাহলে জারণ ধর্ম কমবে। তাহলে আমি কি একে বলতে পারি জারণ ধর্ম কি হবে? কমবে। ঠিক আছে? তাহলে যদি জারণ ধর্ম কমে যায় তাহলে আমি কি বলতে পারি যে এটা একটা নিকৃষ্ট বিজারক। কি হবে? নিকৃষ্ট বিজারক হবে। আর যদি বিজারণ ধর্ম বাড়ে তাহলে আমি কি বলবো? তাহলে বলবো আমাদের উৎকৃষ্ট বিজারক হবে। তাহলে কি বলতে পারি? উৎকৃষ্ট বিজারক হবে। বোঝা গেল আমার কথাটা? তাহলে যদি আমাকে কখনো বলে যে গ্যাসীয় অবস্থায় শ্রেণীমান মৌলসমূহের বিজারণ ধর্ম বার করতে, ঠিক আছে? এখন আর সবকটা এক্সাম্পল আমি বসে বসে করাচ্ছি না। তো আমরা একটা স্পেসিফিক জিনিসকে আইডেন্টিফাই করছি, যেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়, এবং এরপর দেখবো জলীয় অবস্থায় গ্রুপ 1 মৌলসমূহের বিজারণ ক্ষমতার কথা। এটা একটা বিশেষ জিনিস রয়েছে, তাই আমি এটা আলাদা করে করিয়ে দিচ্ছি। যখন আমরা গ্যাসীয় অবস্থার কথা বলবো তখন আমাদের গ্রুপ 1 এ কি আছে? গ্রুপ 1 এ আছে আমাদের হাইলিনাকে রাব সে ফারিয়ার। এবার আমাকে সবসময় দেবে কি? আমাদের এই ক্ষার ধাতুর জন্য বের করতে দেবে। তা আমরা তেজস্ক্রিয় এবং হাইড্রোজেনটাকে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে কিক আউট করে। ঠিক আছে? আচ্ছা, পড়ে রয়েছে কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ঠিক আছে? এইবার এদের মধ্যে আমি যদি বলি তাহলে টপ টু বটম আমি যত নিচের দিকে নামবো তত কি হবে? আমাদের আকার কি বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পেলে কি হবে? আমাদের বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। তাই তো? বিজারণ ধর্ম তাহলে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে এদের বিজারণ ধর্মের ক্ষমতা আমি কি বলতে পারি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সব থেকে বেশি তাহলে কার হবে? যে সব থেকে নিচে রয়েছে। তাহলে সব বিজারণ ধর্মের ক্রম যদি আমি বলি তাহলে সব থেকে বেশি কি আমাদের সিজিয়ামের, তারপর রুবিডিয়াম, তারপর পটাশিয়াম, সব থেকে কম কার হবে? লিথিয়াম। ব্যাস, ভালো কথা। কিন্তু এখানে একটা আমাদের এক্সেপশন চলে আসবে। এক্সেপশনটা কি? এক্সেপশনটা হচ্ছে আমাদের জলীয় দ্রবণে। এটাকেই আমি যদি জলীয় দ্রবণে কাউন্ট করতে যাই তাহলেই কিন্তু খেলাটা ঘুরে যাবে। খেলা কিভাবে ঘুরে যাবে? লিথিয়ামের কিন্তু এখন সব থেকে বেশি হয়ে যাবে কি আমাদের বিজারণ ক্ষমতা, সোডিয়ামের সব থেকে কম হবে। আর এইখানে যে রুবিডিয়াম এবং সিজিয়াম সেটার কিন্তু বিজারণ ক্ষমতা প্রায় একই দাঁড়াবে। কেন এরকমটা হলো? কারণ দেখো, বাস্তবে এই যে বিজারণ ক্ষমতাটা আমরা পরিমাপ করি, এটার জন্য তিনটে ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে সলভেশন এনার্জি, একটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আর একটা হচ্ছে আমাদের হাইড্রেশন এনথালপি। এবার কোনটা কি জিনিস সেটা এই মুহূর্তে তোমরা বুঝতে পারবে না। আপাতত এইটুকু ভাবো যে আমাদের এই যে লিথিয়াম আছে না, এই লিথিয়ামটা কি যদি একটা ইলেকট্রনকে বার করতে পারে না, তাহলে কি হয়? ও লিথিয়াম প্লাস হয়ে যায়। ঠিক আছে? তাহলে এর যে লিথিয়াম প্লাস তৈরি হচ্ছে ইলেকট্রন বার করতে, এ কিন্তু বেশ স্টেবল হয়ে যায়। কোথায়? যখন অ্যাকুয়াস স্টেটে থাকে। মানে এটা যদি আমাদের জলের সাথে যুক্ত থাকে তাহলে যখন অ্যাকুয়া স্টেটে থাকবে তখন কিন্তু এ বেশ স্টেবল হয়। কেন? কারণ এর যে হাইড্রেশন এনথালপি সেটা বেশি হয়। যখন জলের সাথে যুক্ত হয় না তখন কি হয়? জলের যে অণুগুলো থাকে এর চারিদিকে চলে আসে। চলে আসলে কি হয়? এ খুব পরিমাণে শক্তি রিলিজ করতে পারে এবং এ কি স্টেবিলিটি পেয়ে যায়। ঠিক আছে? তাহলে তুমি যদি ইলেকট্রনকে ছেড়ে স্টেবল হতে পারো তাহলে তুমি কি হতে চাইবে? চাইবে। তাহলে লিথিয়াম বলছে যে আমি ইলেকট্রনকে ছেড়ে দিলে আমি স্টেবল হয়ে যাব। তাহলে কি আমি ইলেকট্রন ছাড়বো না? ছাড়বো। তার মানে লিথিয়ামের কি ইলেকট্রন বর্জন ক্ষমতা সেটা খুব বেশি। আর ইলেকট্রন বর্জন ক্ষমতা বেশি হওয়া মানে কি? তার বিজারণ ক্ষমতা বেশি। তাহলে আমি বলতে পারি যে লিথিয়ামের কি বিজারণ ক্ষমতা বেশি। কোথায়? যখন এ কিন্তু অ্যাকুয়া স্টেটে আছে বা জলীয় দ্রবণে আছে। এবং সাধারণত আমরা যখন বিজারণ ধর্মের পরিমাপটা করি তখন কিন্তু আমি অ্যাকুয়া স্টেট বা জলীয় দ্রবণের মধ্যেই কিন্তু তাকে কনসিডার করি। বোঝা গেল? তাহলে কখনো যদি তোমাদের পরীক্ষায় গ্রুপ 1 মৌলের বিজারণ ধর্ম প্রকাশ করতে দেয় তাহলে তখন তোমরা দুটো লিখে দেবে। একটা লিখবে গ্যাসীয় অবস্থায় যেটা কি নর্মাল ট্রেন্ড ফলো করবে, আর একটা লিখে দেবে তোমাদের কি জলীয় দ্রবণে যেটা কিন্তু অ্যাবনর্মাল একটা ট্রেন্ড ফলো করবে। যার কারণটা কিন্তু তোমরা ক্লাস 11-এ উঠে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়বে। বোঝা গেল? তাহলে আশা করি এই জিনিসগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের মেন যে চারটে প্রপার্টি ছিল কি কি? পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, আয়নন শক্তি,
তড়িৎ ঋণাত্মকতা এবং জারণ বিজারণ ধর্ম, এই চারটেই কিন্তু কমপ্লিট। এবার বেশ কিছু ছোট ছোট পয়েন্ট আছে যেগুলো আমি বলে দেবো, যেগুলো থেকে হয়তো কখনো তোমরা টেস্ট পেপারে বা প্রশ্ন বিচিত্রায় কোশ্চেন পেতে পারো, তো আমি সেগুলোকেও কাউন্ট করে দেবো। দেখো এবার আসছে আমাদের ধাতব অধাতব ধর্ম, ঠিক আছে? ভালো করে ভাবো, আমাদের যে বাদিকে যারা আছে এদের মধ্যে হাইড্রোজেনকে বাদ দাও, লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, স্ট্রংসিয়াম, লাস্টে আম আছে। তার মানে এগুলো কি? এগুলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল বা ধাতু। আর এদিকে কি আছে? এদিকে হিলিয়াম বাদ দাও, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ফ্লুরিন, ক্লোরিন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, সিলিকন, বোরন, এগুলো কি আম আছে? নেই। শুধু হিলিয়ামের মধ্যে আম আছে, কিন্তু এটা কি? এটা কিন্তু আমাদের ধাতু না, এটা কিন্তু আমাদের অধাতু, ঠিক আছে? আচ্ছা, এইবার বাদ বাকি যাদের নামের শেষে আম নেই, তার মানে এগুলো কি? এগুলো সব আমাদের অধাতু। তার মানে ভালো করে ভাবো তো, বাম থেকে যদি আমি ডান দিকে আসি তাহলে আমি কি? অধাতু পাচ্ছি। তার মানে বাম থেকে ডান দিকে গেলে কি হবে? অধাতব ক্যারেক্টার বেড়ে যায়। আর যদি আমি ডান থেকে বাম দিকে আসি তাহলে ধাতব ক্যারেক্টার বেড়ে যায়। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যে বাম থেকে ডান দিকে যা হবে ওপর থেকে নিচে তার অপোজিট হবে। তাহলে আমি বলতে পারি যে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? অধাতব ধর্ম বেড়ে যায়। অধাতব ধর্ম বেড়ে যায়। তাহলে উপর থেকে নিচে গেলে কি বাড়বে? ধাতব ধর্ম বাড়বে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে বাম থেকে ডান দিকে গেলে আমাদের অধাতব ধর্ম কি বেড়ে যায়? কি হয়? অধাতব ধর্ম সেটা বেড়ে যায়। কেন অধাতব ধর্ম বেড়ে যায়? কারণ দেখো, আমাদের যে ধাতু, ধাতুগুলো কি করে? ধাতুকে আমি বলতে পারি মেটাল। মেটাল সবসময় ইলেকট্রন বার করে মেটাল প্লাস হতে চায়, ঠিক আছে? কিন্তু আমাদের যে নন মেটাল, নন মেটাল কি করে? ইলেকট্রনকে গ্রহণ করতে চায়, করে নন মেটাল কি হতে চায়? নন মেটাল অ্যানায়ন তৈরি করতে চায়। বোঝা গেল আমার কথাটা? তাহলে আমাদের বাম থেকে ডান দিকে গেলে কি হতো? বাম থেকে ডান দিকে গেলে যেহেতু আকার ছোট হয়ে যেত, তাই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেড়ে যেত। তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা মানে কি? অধাতব ধর্ম। বোঝা গেল? কিন্তু ওপর থেকে নিচে গেলে কি হতো? আকার আমাদের বড় হয়ে যেত, অর্থাৎ ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেড়ে যেত। যেটা কাদের? যেটা আমাদের ধাতুদের। তাহলে ওপর থেকে নিচে নামলে কি হবে? ওপর থেকে নিচে নামলে আমাদের ধাতব ধর্ম যেটা আছে সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। তাহলে বাম থেকে ডান দিকে গেলে যেরকম অধাতব ধর্ম বৃদ্ধি পায়, তাহলে কি কমে? তাহলে আমাদের ধাতব ধর্ম কমে যায়। আবার উপর থেকে নিচে নামলে কি হবে? ধাতব ধর্ম বেড়ে যায়। তাহলে কি হবে? অধাতব ধর্ম হ্রাস পায়। উল্টো তো পুরোপুরি। বোঝা গেল আমার কথাটা? তাহলে এরকম ভাবে কিন্তু আমরা মনে রাখলে আমাদের কিন্তু গুলিয়ে যাবে না। একই সাথে আরেকটা পয়েন্ট কি থাকতে পারে? আরেকটা পয়েন্ট আমাদের আসতে পারে আম্লিক ধর্ম, ঠিক আছে? এবার আম্লিক ক্ষারীয় ধর্মটা কি? এটা একদম সিম্পল জিনিস, যে ধাতুর অক্সাইড গুলো কিন্তু মূলত আমাদের ক্ষারীয় হয় বা বেসিক হয়, এবং অধাতুর যে অক্সাইড গুলো তারা কিন্তু আমাদের আম্লিক হয়। তো এটা আমি বলতে পারি যে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যখন যাচ্ছি তখন কি বাড়ছে? বাম থেকে ডান দিকে গেলে আমাদের অধাতব ধর্ম বাড়ছে। তাহলে কি হবে? আম্লিক ধর্ম কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি যদি এক্সাম্পল দেখতে চাই তাহলে আমি একটা এক্সাম্পল লিখি। দেখো পর্যায় 3 যদি চলে আসি, তো পর্যায় 3 এলিমেন্ট গুলো কে কে আছে? পর্যায় 3 মধ্যে কে থাকে? আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এটা তো আর্গনকে আমি কনসিডার করছি না এখানে, কারণ আর্গন তো কারোর সাথে কি অক্সাইডই গঠন করবে না। এই যে আমাদের এই আম্লিক ধর্ম, ক্ষারীয় ধর্ম, আমি কি এখানে ধাতুর অক্সাইড গুলো বার করে দেখবো, বা আমাদের অধাতুর অক্সাইড গুলো বার করে দেখবো, ঠিক আছে? তাহলে আমাদের যদি সোডিয়ামের অক্সাইড বার করতে বলা হয়, তাহলে সোডিয়ামের অক্সাইড কি হয়? Na2O। ম্যাগনেসিয়ামের অক্সাইড কি হয়? MgO। এখানে আমি কি লিখছি? এখানে আমি এদের অক্সাইডস গুলোকে লিখছি, ঠিক আছে? অক্সাইড মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে যে যৌগটা তৈরি করে, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া হলে কি হবে? Al2O3 তৈরি করবে। সিলিকনের সাথে কি হবে? SiO2 তৈরি করবে। ফসফরাসের সাথে কি করে? P4O10 তৈরি করে। সালফারের সাথে কি হয়? SO2 তৈরি করে। আর ক্লোরিনের সাথে কি হয়? Cl2O7 তৈরি করে। বোঝা গেল? এইবার আমি যদি এদের নেচার দেখতে চাই পরীক্ষা করে, তাহলে আমি দেখবো যে এটা কিন্তু আমাদের তীব্র ক্ষারীয় প্রকৃতির হয়। এটা কি হয়? তীব্র ক্ষারীয় প্রকৃতির হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড কি হয়? এটা কিন্তু আমাদের ক্ষারীয় প্রকৃতির হয়, তীব্র ক্ষারীয় না, ক্ষারীয় প্রকৃতির। যদি আমি Al2O3 এর কথা দেখি, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে এটা একটা উপধর্মী অক্সাইড, অর্থাৎ এর মধ্যে আমাদের ক্ষারীয় এবং আম্লিক দু ধরনেরই কিন্তু নেচার আমরা দেখতে পাবো। অ্যামফোটেরিক অক্সাইড বলা হয় এটাকে ইংরেজিতে, ঠিক আছে? আচ্ছা, SiO2 তে আমরা আসলে দেখবো যে এটা কিন্তু আমাদের মৃদু আম্লিক একটা অক্সাইড, ঠিক আছে? P4O10 আমি যখন আসবো তখন দেখবো যে এটা একটা আম্লিক অক্সাইড, ঠিক আছে? SO2 তে আমি যখন আসবো তখন দেখবো যে এটা একটা তীব্র আম্লিক অক্সাইড। এটা কি? একটা তীব্র আম্লিক অক্সাইড। এবং আমি যখন Cl2O7 আসবো তখন বলবো যে এটা একটা সবচেয়ে তীব্র আম্লিক অক্সাইড। বোঝা গেল? তাহলে একটা জিনিস ভালো করে দেখো, যে যত আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি আমার কিন্তু আম্লিকতা বেড়ে যাচ্ছে। প্রথমে ক্ষারীয় ছিল, তীব্র ক্ষারীয়, তারপর একটু কম ক্ষারীয় হয়ে গেল, অর্থাৎ আম্লিকতা বাড়লো,
কম ক্ষারীয় হয়ে গেল। তারপর উভধর্মী হয়ে গেল, অর্থাৎ এর মধ্যে আম্লিক এবং ক্ষারীয় দুটো ধরনেরই কিন্তু আমাদের বৈশিষ্ট্য চলে আসলো। তারপর মৃদু আম্লিক হলো, তারপর আম্লিক হলো, তারপর তীব্র আম্লিক হলো, তারপর সব থেকে তীব্র আম্লিকটাকে কিন্তু আমি পেয়ে গেলাম। তার মানে কি, বাম থেকে ডান দিকে গেলে কি হচ্ছে আমাদের, যেহেতু অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে তাই আম্লিকতা বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল আমার কথাটা? তাহলে আমি বলতে পারি যে বাম থেকে ডান দিকে গেলে কি হয়, আমি বলতে পারি যে বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম যেহেতু বৃদ্ধি পায় তাই আম্লিকতা বৃদ্ধি পায়, আম্লিকতা বৃদ্ধি পায়। আর ওপর থেকে নিচে আসলে কি হয়, ওপর থেকে নিচে নামলে আমাদের ধাতব ধর্ম বৃদ্ধি পায়, তাই আমাদের যে ক্ষারীয় ধর্ম সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পায়। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের ছিল যতগুলো পর্যায়গত ধর্ম তাদের একটা অ্যানালাইসিস। আশা করি সমস্তটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এবার তোমরা বুঝতে পারছো যে আমরা যদি আকারটাকে ভালো করে বুঝে নিই আর বাদ বাকিগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে সবকটার কিন্তু জেনারেল ট্রেন্ড আমরা নিজেদের থেকেই বার করতে পারবো। আমরা শুধু ভাববো যে আকার বড় না ছোট, তাহলে সে টানতে বেশি পারবে না টানতে কম পারবে, তার আকর্ষণটা বেশি হবে নাকি কম থাকবে। এবার আমি ভাববো যে তড়িৎ ঋণাত্মকতা কি, আয়নন শক্তি কি, তার ক্ষেত্রে তার রিকোয়ারমেন্টটা কি, এবং আমি আমার বুদ্ধি কাজে লাগাবো। সাথে যেগুলো এক্সেপশন সেগুলো তো আমাদেরকে মনে রাখতে হবে, তারও রিজন রয়েছে। রিজনগুলো আমরা ডিটেলসে কখন বুঝতে পারবো, যখন আমরা ক্লাস 11-এ উঠবো। বোঝা গেল? তাহলে এটাকেই আমি যদি একটা সামারি করি, তাহলে আমি বলতে পারি যে পর্যায় বরাবর আমরা যখন যাচ্ছি তখন হ্রাস পায় আমাদের আকার বা ব্যাসার্ধ, এবং বৃদ্ধি পায় কিন্তু আমাদের এই বাকি সমস্ত কিছু। এবং যদি আমি ওপর থেকে নিচে নামি, তাহলে বৃদ্ধি পায় আমাদের এই সকল জিনিসগুলো আর হ্রাস পায় আমাদের এগুলো। তাহলে আমি যদি হাতে লিখতে চাই, তাহলে আমি একটা লিখবো, যে কোনো একটা। কোনটা? আমি লিখছি বাম থেকে ডান দিকের জন্য। তাহলে বাম থেকে ডান দিকের জন্য আমি যদি যা লিখবো সেটাই আমি অপোজিট করে দেবো আমাদের ওপর থেকে নিচে আসার জন্য। তাহলে আমি একটা পর্যায় বরাবর যদি বাম থেকে ডান দিকে যাই, তাহলে আমাদের কি হয়, তাহলে আমাদের আকারটা হ্রাস পায়। তাহলে অটোমেটিক যখন উপর থেকে নিচে নামবো তখন কি হবে, আকার বৃদ্ধি পাবে। আকার যদি হ্রাস পায় তাহলে ইলেকট্রনকে বার করতে কি শক্তি বেশি দিতে হবে, কারণ আকার ছোট তো শক্ত করে ধরে রেখেছে। তাহলে আমাদের যে আয়নায়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জি সেটা বেশি হবে। আচ্ছা, আকার ছোট তাহলে কি ইলেকট্রনকে শক্ত করে ধরে রাখতে পারবে, ইলেকট্রনকে টানতে বেশি পারবে। তাহলে সামনের জন্য ইলেকট্রন ক্লাউডকে বা ইলেকট্রন মেঘকে সেটাকেও আকর্ষণ বেশি করতে পারবে, তো মানে কি আকর্ষণ করার ক্ষমতা বেশি হবে, তাহলে ইলেকট্রন নেগেটিভিটিও বাড়বে। আচ্ছা, ইলেকট্রন আকার তো ছোট, তাহলে ইলেকট্রন কি বার করতে দিতে পারবে, মানে ইলেকট্রন বর্জন ক্ষমতা বেশি হবে না, ওর তো আকার ছোট, তাহলে ইলেকট্রনকে ধরে রাখবে, তাহলে কি ইলেকট্রন বর্জন ক্ষমতা কম হবে। ইলেকট্রন বর্জন ক্ষমতা কম মানে কি, বিজারণ ধর্ম কিন্তু আমাদের কম, তাহলে বিজারণ ধর্ম কি হবে, বিজারণ ধর্ম আমাদের কম হবে। বিজারণ ধর্ম যদি আমাদের কম হয় তাহলে জারণ ধর্ম কি হবে, জারণ ধর্ম কিন্তু তাহলে আমাদের বেশি হবে। বোঝা গেল? আচ্ছা, তারপর আমি যদি বলি যে আমাদের ধাতব ধর্মের কথা, তাহলে আমি বলেছিলাম যে ধাতব ধর্ম উপর থেকে নিচে গেলে বেশি পাবো, কিন্তু বাম থেকে ডান দিকে গেলে কি হবে, আমাদের অধাতব ধর্ম আমাদের বেশি হয়ে যাচ্ছে। অধাতব ধর্ম আমাদের কেন বেশি হচ্ছে, কারণ অধাতু কি ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে ভাবো, যেহেতু একদম কাছাকাছি আছে আমাদের সর্ববহিস্থ কক্ষ এবং নিউক্লিয়াস, কারণ আকারটা ছোট, তাই কি ইলেকট্রন বর্জন করতে দেবে সহজে না, বরং কেউ আসলে তাকে কিন্তু গ্রহণ করতে পারবো আমরা। তাহলে অধাতব ধর্ম যদি আমাদের বেশি হয়, তাহলে ধাতব ধর্ম কিন্তু অটোমেটিকলি কি হবে, ধাতব ধর্ম অটোমেটিকলি আমাদের কম হবে। তাহলে এখানে আমরা যা যা বললাম সেগুলোই এখানে ঠিক করবো, আমি অপোজিট করে দেবো, তাহলে কি আমি ওপর থেকে নিচে আসা মৌলদের যে পরিবর্তন সেটা সম্পর্কে কিন্তু অবগত হয়ে যাব। বোঝা গেল? তাহলে এবার আমি পর্যায় সারণীর মধ্যে কোনটা বেশি সব থেকে কোনটা কম সব থেকে সেগুলো নিয়ে একটা আলোচনা করতে চাইছি। দেখো, আমি যদি বলি যে পর্যায় সারণীর মধ্যে সব থেকে ছোট আমাদের কোন পরমাণুটা আছে, তাহলে সেটা আমি বলবো যে আমাদের হাইড্রোজেনের মৌলের পরমাণু। তাহলে হাইড্রোজেন কেন সব থেকে ছোট সেটাও আমি বলতে পারি। দেখো, বাম থেকে ডান দিকে আমি যদি যাই তাহলে কি হবে, আকার আমাদের হ্রাস পায়, আর উপর থেকে নিচে গেলে আকার আমাদের বৃদ্ধি পাচ্ছে। তা আমি তো সব থেকে ছোট বার করতে চাইছি, তাহলে আমি কি উপর থেকে নিচের দিকে আসবো? আসবো না, তাহলে বাম থেকে ডান দিকে যাব। এবার ডান দিকে এসে দেখলাম এটা হচ্ছে নোবেল গ্যাস, তাহলে এটা কি আমাদের ছোট হবে না, এটা তো বড় হয়ে যাবে। তাহলে আমার ছোট কে থাকছে, ছোট থাকছে আমাদের হাইড্রোজেন। তাহলে এই লজিক থেকে আমি কি বললাম যে আমাদের সব থেকে ছোট এলিমেন্টটাকে আমাদের হাইড্রোজেন। সব থেকে বড় যদি চাই তাহলে আমি কি করবো, তাহলে আমাদের সিজিএম। কি করে আসতে, দেখো আমি যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে কি আমাদের আকার ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কি বাম থেকে ডান দিকে যাবো, যাবো না। আমাকে বলছে সব থেকে বড় বার করতে, তাহলে উপর থেকে নিচে গেলে আমি বড় পাবো, তাহলে উপর থেকে নিচে সবচেয়ে বড় কাকে পাচ্ছি, আমি সিজিএম কে। ফ্রান্সিয়াম কেন নয়, কারণ এটা কি তেজস্ক্রিয়। তাহলে উপর থেকে নিচে আসলে যেহেতু বড় হয়, দেখি সিজিএম এদিক থেকে কি আবার এইদিকে যাবো না, কারণ ডান দিকে গেলেই তো আবার ছোট হয়ে যাবে। বাম থেকে ডান দিকে যত যাবো তত কি আকার ছোট হবে, তাহলে আমি এখানে এসেই থেমে যাবো, আর এখানে এসে দেখছি যে আমাদের সিজিএম রয়েছে, তাহলে সিজিএম কি সব থেকে বড় পরমাণু। ব্যাস। তারপর কি বলছে যে সর্বপ্রথম সর্বনিম্ন প্রথম আয়নন শক্তি, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি আমাদেরকে বলছে যে কার সব থেকে কম। দেখো, যার আকার সব থেকে বড় তার আয়নন শক্তি সব থেকে কম, তাহলে কি হবে, এটা সিজিএম। আবার বলছে যে সব থেকে বেশি আয়নন শক্তি কার, তাহলে এটা কিন্তু আমাদের হিলিয়ামের জন্য। কেন? কারণ হিলিয়াম কি, হিলিয়াম আমাদের নোবেল গ্যাস, তাহলে আমাদের হাইড্রোজেনের সবচেয়ে বেশি হবে নাকি হিলিয়ামের হবে, হিলিয়ামের হবে। নিষ্ক্রিয় গ্যাসদের কি আয়নন শক্তি সবচেয়ে বেশি হবে অ্যাজ এ গ্রুপ। এবার তাদের মধ্যে ওপর থেকে নিচে গেলে তো আকার বাড়ে, তাহলে আয়নন শক্তি কি কমে যাবে।
তাহলে সব থেকে বেশি কার হবে? হিলিয়ামের হবে। তাহলে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু নাহলে চট করে আমরা ভুল করে ফেলতে পারি। আর যদি বলে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ সব থেকে বেশি টানার ক্ষমতা কার, তাহলে সেটা কার হবে? সেটা হয় আমাদের ফ্লুরিনের। কি করে? দেখো, আমি যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে কি হচ্ছে? বাম থেকে ডান দিকে গেলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি বাম থেকে ডান দিকে যাবো সব থেকে বেশি পাওয়ার জন্য। এবার হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়ামকে তো আমি ধরবো না, কারণ হিলিয়াম তো একটা নোবেল গ্যাস, নোবেল গ্যাসের কি হয়? তড়িৎ ঋণাত্মকতা শূন্য হয়, তাহলে এদের প্রত্যেককে কি আমি আর ধরবো না। ঠিক আছে, তাহলে আমি কি দেখবো? আমি এই গ্রুপটাতে দেখবো। তাহলে এই গ্রুপটাতে এসে আমি দেখলাম আমাদের ফ্লুরিন। আর আমি কি বলেছিলাম যে ফ্লুরিনের কি আমাদের 4.0 পাউলিং স্কেলের রেটিং আমাদের তড়িৎ ঋণাত্মকতার, আর এটা কি সব থেকে বেশি। আর যদি আমি কম বার করতে চাই তাহলে আমি কি করবো? ওপর থেকে নিচে আসবো, কারণ ওপর থেকে নিচে আসলে তো আমাদের তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে ওপর থেকে নিচে আসলে কি হবে? ওপর থেকে নিচে আসলে আমি দেখবো যে আমাদের সিজিএম পড়ে রয়েছে। তাহলে সিজিএম এর কত? পাউলিং স্কেলে 0.7 হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে আমাদের ফ্লুরিন, আর সব থেকে কম তড়িৎ ঋণাত্মক মৌলকে আমাদের সিজিয়াম। এবার এখানে একটা ট্রিক থাকে, অনেক সময় বলবে যে সব থেকে খারাপ তড়িৎ ধনাত্মক মৌলকে। ভালো করে ভাবো, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা, একেই কি আমি উল্টো করে বলতে পারি সর্বনিম্ন তড়িৎ ধনাত্মকতা? আমি উল্টো দিলাম জারণ বিজারণের মতো। বোঝা গেল আমার কথাটা? আবার এখানে বলছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা বলছে এখানে, তাই তো সিজিএম এর, তাহলে এটাকে কি আমি বলতে পারি সর্বোচ্চ তড়িৎ ধনাত্মকতা? তাহলে যদি বলে পর্যায় সারণীর সব থেকে তড়িৎ ধনাত্মক মৌলকে, তাহলে সিজিয়াম। পর্যায় সারণীর সর্বনিম্ন তড়িৎ ধনাত্মক মৌলকে, তাহলে ফ্লুরিন। বোঝা গেল আমার কথাটা? আবার সব থেকে ভালো বিজারক পদার্থকে সিজিয়াম, তাহলে সব থেকে খারাপ বিজারক পদার্থকে সেটা হবে আমাদের ফ্লুরিন। বোঝা গেল? সবসময় উল্টো উল্টো কেস পড়বো আমরা। বোঝা গেল? তাহলে এইগুলোই ছিল আমাদের আজকের আলোচনা। আবারও বলে দিই যে আমাদের প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোটস, ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট, স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু তোমরা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন করে যাও, নাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করতে চলেছো। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আশা করি প্রত্যেকটা সেশন তোমাদের বেশ ভালো লাগে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও, যাতে আমাদের চ্যানেলটা গ্রো করতে পারে এবং আমি মোটিভেশন পাই এরকম আরো ভিডিও তাড়াতাড়ি আনার জন্য। সামনেই ম্যাথমেটিক্স ইভলিউশন, তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা সিলেবাস কভার করে দেওয়ার। বায়োলজির ভিডিও আসবে নেক্সট ডে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট লেকচারে। টাটা।